আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন কাইন্ডলি। সব কিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান। আমি ক্লাস শুরু করে দিব। আজকে আমরা র্যান্ডম প্রবলেমস সলভ করব। হ্যাঁ, র্যান্ডম প্রবলেমস আমার কাছে যতদূর মনে হচ্ছে আমরা 83 নাম্বার পর্যন্ত সলভ করছিলাম। আজকে আমরা র্যান্ডম প্রবলেম 86 থেকে সলভ করবো। হ্যাঁ, সবই করে দেবো, একটাও বাদ যাবে না, কিন্তু আমি বেছে বেছে মানে একই টাইপের গুলো একসাথে করাচ্ছি। হ্যাঁ, আর আপনাদের র্যান্ডম প্রবলেমসের শিটটা আমি 2-4 দিনের মধ্যে দিয়ে দিব, সমস্যা নাই। শিটটা প্রায় রেডি হয়ে গেছে। 86 নাম্বার প্রশ্ন থেকে সলভ করবো। 86, 86, 85 পর্যন্ত করানো হয়েছিল। দেখেন সবকিছু ক্লিয়ার আছে? ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শুরু করছি। দেখেন 86 নাম্বার প্রশ্নে বলছে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টাইপের প্রশ্ন প্রচুর আসে পরীক্ষায়। হ্যাঁ, দেখেন এখানে বলছে যে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে 30% ও 37% কম। দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে 30% ও 37% কম। তাহলে প্রথমে বুঝতে হবে এখানে সংখ্যা কয়টা। এখানে সংখ্যা হচ্ছে 3টা। এখানে সংখ্যা হচ্ছে 3টা, তার মধ্যে দুইটা সংখ্যা তৃতীয় একটা সংখ্যার চেয়ে যথাক্রমে 30% এবং 37% কম। তার মানে এখানে এখানে আসলে প্রথম, এদিকে তাকান, প্রথম আর দ্বিতীয় সংখ্যার বর্ণনা দেওয়া আছে তৃতীয় সংখ্যার সাপেক্ষে, বুঝতে হবে। দেখেন দুইটা সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে 30% ও 37% কম। তাহলে 30% কম কে? 30% হচ্ছে প্রথম সংখ্যা, 30% কম কার চেয়ে? তৃতীয় সংখ্যার চেয়ে। আবার দ্বিতীয় সংখ্যা হচ্ছে 37% কম কার চেয়ে? তৃতীয় সংখ্যার চেয়ে। তার মানে এখানে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার বর্ণনা দেওয়া আছে তৃতীয় সংখ্যার সাপেক্ষে, বুঝতে পারছেন? তাহলে আমি আপনাদেরকে কি বলছিলাম, যার সাপেক্ষে বর্ণনা দেওয়া থাকবে তাকে 100 ধরতে হবে। তার মানে এখানে আপনাকে তৃতীয় সংখ্যাকে 100 ধরতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে কোনটাকে 100 ধরতে হবে। এটা অনেকেই বোঝে না যে ভাই আমি কোনটা 100 ধরবো, প্রথমটা নাকি দ্বিতীয়টা নাকি তৃতীয়টা। সবসময় মনে রাখবেন যার সাপেক্ষে বর্ণনা দেওয়া থাকবে তাকে 100 ধরতে হবে। তার মানে এখানে এই যে দুটি সংখ্যা, এই দুটি সংখ্যা বলতে কোন দুটি সংখ্যাকে বোঝাচ্ছে জানেন? প্রথম এবং দ্বিতীয় সংখ্যাকে বোঝাচ্ছে। সেই দুটি সংখ্যা মানে প্রথম এবং দ্বিতীয় সংখ্যা এই তৃতীয় সংখ্যার চেয়ে যথাক্রমে 30% এবং 37%। এখন অনেকে বলে যে ভাই আপনি এখানে কি করে বুঝলেন যে এই 30% হচ্ছে প্রথম সংখ্যাটাই 30% কম? এখানে তো বলা নাই যে প্রথম সংখ্যাটা 30% কম, দ্বিতীয় সংখ্যাটা 37% কম। যখন বলা নাই তখন আপনাকে বুঝে নিতে হবে যে সিকোয়েন্স একদম শুরু থেকে দেওয়া আছে। এখানে তো কিছুই বলা নাই, বলছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার চেয়ে এত পার্সেন্ট কম। তার মানে বুঝে নিতে হবে যে তৃতীয় সংখ্যার চেয়ে প্রথম সংখ্যা হচ্ছে এই দুটি সংখ্যা বলতে প্রথম আর দ্বিতীয় সংখ্যাকে বোঝাচ্ছে। তাহলে প্রথমটা প্রথম সংখ্যা, দ্বিতীয়টা দ্বিতীয় সংখ্যা, যেহেতু কিছুই বলা নাই, বুঝছেন? তাহলে এই টাইপের ক্ষেত্রে আমরা সবসময় কি করব, প্রথমটাকে তৃতীয়টাকে 100 ধরবো। এই যে তৃতীয়টাকে 100 ধরলাম, ধরে নিচ্ছি, ধরিতে থার্ড নাম্বার ইজ ইকুয়াল টু 100। তাহলে ফার্স্ট নাম্বার কত? ফার্স্ট নাম্বার এই যে 1 ফার্স্ট নাম্বার কত হবে? তাহলে থার্ড নাম্বার যদি 100 হয়, তাহলে যে প্রথম সংখ্যাটা এই তৃতীয় সংখ্যার চেয়ে 30 কম। তাহলে তৃতীয় সংখ্যা যেহেতু 100 ধরছি, তাহলে প্রথম সংখ্যাটা 30 কম হবে, 30% কম, মানে 100 থেকে 30% কম। তো 100 30% মানে 30। এই জন্য প্রথম সংখ্যাটা হবে 100 মাইনাস 30, 100 মাইনাস 30 ইজ ইকুয়াল টু 70। ক্লিয়ার? এবং এবার হচ্ছে সেকেন্ড নাম্বার কত হবে? সেকেন্ড নাম্বার হচ্ছে 37% কম কার চেয়ে? তৃতীয় সংখ্যার চেয়ে। তা তৃতীয় সংখ্যার ভ্যালু যদি 100 হয়, তাহলে 100 থেকে 37% বিয়োগ দেন, তাহলে 137 মানে 37। তাহলে 137% মানে 37। তাহলে 100 থেকে এই 37 বিয়োগ দেন, তাহলে 100 মাইনাস 37 ইজ ইকুয়াল টু 63। ব্যাস, তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যা ধরা হয়ে গেছে। এবার চাইছে কি, বলছে তাহলে দ্বিতীয় সংখ্যাটি মানে এই যেটা প্রথম সংখ্যার চেয়ে শতকরা কত কম? প্রথম সংখ্যা মানে এই যেটা। তার মানে এবার বলছে এই দ্বিতীয় সংখ্যাটি মানে 63 প্রথম সংখ্যার চেয়ে মানে 70-এর চেয়ে শতকরা কত কম? তাহলে 63 70-এর চেয়ে শতকরা কত কম? তাহলে আপনি বলেন 63 70-এর চেয়ে কতটুকু কম? এই 70 থেকে 63 বাদ দেন, 70 মাইনাস 63, তার মানে 7 কম। তার মানে 63 70 থেকে 7 কম, কিন্তু কোশ্চেনে বলছে শতকরা কত কম। তাহলে কিসের শতকরা চাইছে? এই দ্বিতীয় 63 70 থেকে কতটুকু কম, সেই কমের শতকরা চাইছে। তাহলে যার শতকরা চাই সেটা উপরে,
তাহলে এখানে যেহেতু কমের শতকরা চাইছে, তার মানে এই কম অংশটুকু যাবে উপরে, তার মানে 7 যাবে উপরে। এটা কিসের সাপেক্ষে চাইছে? দেখেন বলছে দ্বিতীয় সংখ্যাটি মানে 63 70-এর চেয়ে শতকরা কত কম, তার মানে এই 63 70-এর চেয়ে কতটুকু কম, সেই কমের শতকরা চাইছে, তাহলে কম যাবে উপরে। কার সাপেক্ষে চাইছে? 63 70-এর চেয়ে কতটুকু কম, তার মানে এই কম 70-এর সাপেক্ষে কতটুকু সেটা চাইছে, তাই 70 যাবে নিচে, আর শতকরার জন্য 100 দিয়ে গুণ। হ্যাঁ, এই শূন্য কাটা, এই 7 দিয়ে 7 কাটা, তাহলে উপরে শুধু থাকলো 10, তাহলে উত্তর হচ্ছে 10%। আপনারা বুঝছেন কিনা বলেন? কাইন্ডলি একটু রেসপন্স করেন তো, কোশ্চেনটা বোঝা গেল কিনা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে ধরাটা খুব গুরুত্বপূর্ণ যে কোনটাকে 100 ধরতে হবে। আমি আগেই বলছি যে আপনাকে যার সাপেক্ষে বর্ণনা দেওয়া থাকবে তাকে সবসময় 100 ধরতে হবে। তাহলে এখানে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার বর্ণনা দেওয়া আছে তৃতীয় সংখ্যার সাপেক্ষে, তাই তৃতীয় সংখ্যাকে 100 ধরছি। হ্যাঁ, আর কোনো কিছু শতকরা বের করতে হয় কিভাবে? যার যে জিনিসের শতকরা চাইবে সেটা উপরে, যার সাপেক্ষে চাইবে সেটা নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। তাহলে এখানে কিসের শতকরা চাইছিল? যে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার চেয়ে কতটুকু কম, মানে 63 70-এর চেয়ে কতটুকু কম। তবে 63 কতটুকু কম, সেই কমের শতকরা চাইছে কার সাপেক্ষে? এই 70-এর সাপেক্ষে। হ্যাঁ, তাহলে কমের শতকরা চাইছে, তাই কমটা উপরে, কার সাপেক্ষে? 70-এর সাপেক্ষে, তাই 70 নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। বোঝা গেছে কি? প্লিজ কাইন্ডলি রেসপন্স করতে হবে, রেসপন্স করতে হবে, না বুঝলেও বলতে হবে, আমি আবার বুঝাই দেওয়ার চেষ্টা করবো। বুঝছেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, এটা আপনারা করবেন, দেখি কে উত্তর দিতে পারে আগে। এটা আপনারা করবেন। দেখেন এখানে কি বলছে, এখানে বলছে যে টু নাম্বারস ইন্ডিভিজুয়ালি আর লেস দেন দ্য থার্ড নাম্বার বাই 60% and 74% রেসপেক্টিভলি। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে দুইটা সংখ্যা ইন্ডিভিজুয়ালি মানে প্রত্যেকে আলাদা আলাদা করে, আর লেস দেন দ্য থার্ড নাম্বার মানে তৃতীয় সংখ্যার চেয়ে 60% এবং 74% যথাক্রমে ছোট। তার মানে ওই আগের মতোই দুইটি সংখ্যা তৃতীয় সংখ্যার চেয়ে যথাক্রমে 60% এবং 74% ছোট। বাই হোয়াট পার্সেন্টেজ ইজ দ্য সেকেন্ড নাম্বার লেস দেন দ্য ফার্স্ট? বাই হোয়াট পার্সেন্টেজ, এই যে হোয়াট পার্সেন্টেজ মানে কি? বাই হোয়াট পার্সেন্টেজ ইজ দ্য সেকেন্ড নাম্বার লেস দেন দ্য ফার্স্ট নাম্বার, মানে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার চেয়ে শতকরা কত কম সেটা বের করতে বলছে। তাহলে আমি কি বলছি, এখানে কার বর্ণনা দেওয়া, কার সাপেক্ষে বর্ণনা দেওয়া? এই দেখেন, টু নাম্বারস ইন্ডিভিজুয়ালি আর লেস দেন দ্য থার্ড নাম্বার বাই 60% and 70% রেসপেক্টিভলি, মানে তৃতীয় কোনো সংখ্যার সাপেক্ষে দুইটা সংখ্যা এত পার্সেন্ট ছোট। তার মানে আমরা তৃতীয় সংখ্যাকে 100 ধরবো। তাহলে থার্ড নাম্বার কত? এই যে থার্ড নাম্বারকে 100 ধরবেন। তাহলে ফার্স্ট নাম্বার কত হবে বলেন? ফার্স্ট নাম্বার কত হবে? এই যে 60% ছোট। তাহলে এই 100 থেকে এই 60 বাদ দেন, তাহলে 100 মাইনাস 60 ইজ ইকুয়াল টু 40। তাহলে থার্ড নাম্বার কত হবে? সেকেন্ড নাম্বার কত হবে? সেকেন্ড নাম্বার হচ্ছে 74% ছোট। তাহলে এই 100 থেকে 74 বাদ দেন, তাহলে 100 মাইনাস 74 ইজ ইকুয়াল টু 26। এখন অঙ্কে বলছে যে বাই হোয়াট পার্সেন্টেজ দ্য সেকেন্ড নাম্বার লেস দেন দ্য ফার্স্ট, মানে এই সেকেন্ড নাম্বারটা মানে 26 প্রথম নাম্বারের চেয়ে মানে 40-এর চেয়ে শতকরা কত ছোট? আপনারাই বলেন 26 40-এর চেয়ে কতটুকু ছোট? এই 40 থেকে 26 বাদ দেন, তাহলে 40 মাইনাস 26 মানে 14। তাহলে 26 হচ্ছে 40-এর চেয়ে 14 ছোট। কোশ্চেনে চাইছে এই 26 40-এর চেয়ে শতকরা কত ছোট। তাহলে কিসের শতকরা চাইছে? এই 26 40-এর চেয়ে কতটুকু ছোট, সেই ছোট শতকরা চাইছে। যার শতকরা চাইবে সেটা উপরে, তাহলে ছোট শতকরা চাইছে, তাহলে ছোট 14 এটা যাবে উপরে। কার সাপেক্ষে? এই সেকেন্ড নাম্বারটা এই ফার্স্ট নাম্বারের সাপেক্ষে মানে 40-এর সাপেক্ষে, তাই 40 যাবে নিচে। বুঝতেছেন? ইন্টু 100। ব্যাস, এবার এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, 2 দিয়ে কাটেন, 2 দিয়ে এটা যাবে 2 বার, 2 দুগুণে 4। হ্যাঁ, এটা হচ্ছে 7 দুগুণে 14, এই 2 দিয়ে 10 যাবে 5 বার, এই 5 আর 7 গুণ করলে 5 সাথে 35%, তাহলে 35%। ক্লিয়ার? হ্যাঁ, আমার আগেই সবাই উত্তর দিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। মানে খুবই সিম্পল, শুধু কনসেপ্ট বুঝতে হবে, কনসেপ্ট বুঝে বুঝে করলে এগুলো মনে থাকবে অনেকদিন। আমি আবার বলছি, কোনো কিছু শতকরা বের করার জন্য এই যে টেকনিকটা, যার শতকরা বের করতে হবে সেটা উপরে, যার সাপেক্ষে সেটা নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। এটা আপনাকে যে কি পরিমাণ সহযোগিতা করবে পরীক্ষার হলে আপনি কল্পনা করতে পারছেন না। বারবার কিন্তু এই একই কথা বলছি। হ্যাঁ, এর কারণ আছে। আচ্ছা, এটা কত নাম্বার গেল? 87 নাম্বার। 87-র পরে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুটো অঙ্ক করবো, সেটা হচ্ছে 89 91। 88 কালকে করে দিব, সমস্যা নাই। 88 আমরা করবো, সমস্যা নাই। দেখেন 89 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এতটাই গুরুত্বপূর্ণ। যদি আপনি টেকনিক অ্যাপ্লাই করে না করেন তাহলে কিন্তু পরীক্ষার হলে মিলায় আসা কঠিন আছে। এই জন্য আমি যেভাবে করাচ্ছি একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, খুবই সিম্পল।
বলছে স্টুডেন্ট মাল্টিপ্লাইড এ নাম্বার বাই 3/5 ইনস্টেড অফ 5/3, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ এরর ইন দ্য ক্যালকুলেশন। আচ্ছা, তার মানে কোন একজন ছাত্র কি করছে, মাল্টিপ্লাইড এ নাম্বার, মাল্টিপ্লাই মানে গুণ করা, তার মানে কোন একটা সংখ্যাকে গুণ করছে বাই 3/5 মানে 3/5 দিয়ে গুণ করছে, কোন একটা সংখ্যাকে 3/5 দিয়ে গুণ করছে, ইনস্টেড অফ শব্দের অর্থ হচ্ছে পরিবর্তে, ইনস্টেড অফ একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এর ওয়ার্ড হচ্ছে পরিবর্তে। হ্যাঁ, ইনস্টেড অফ মানে পরিবর্তে 5/3, তার মানে হচ্ছে একজন ছাত্র কোন একটা সংখ্যাকে গুণ করছে 5/3 এর পরিবর্তে 3/5 দ্বারা। তার মানে গুণ করার কথা ছিল 5/3 দিয়ে, কিন্তু ভুল করে সে 3/5 দিয়ে গুণ করে দিচ্ছে। দেখছেন, তার মানে সে মাল্টিপ্লাই করছে 3/5 দিয়ে ইনস্টেড অফ 5/3, তার মানে তার এখানে গুণ করার কথা ছিল 5/3 এর 3 দিয়ে, কিন্তু সে ভুল করে 3/5 দিয়ে গুণ করছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে বলছে তার মানে কি, তাহলে কি ক্যালকুলেশন করছে না, তাহলে ক্যালকুলেশনে এরর হবে না, ভুল হবে না, কারণ গুণ করার কথা ছিল এটা দিয়ে কিন্তু গুণ করছে এটা দিয়ে, তার মানে তো তার ক্যালকুলেশন ঠিক হয়নি। এই যে গুণ করলো এটা তো একটা ক্যালকুলেশন, তাই না? তাহলে এই ক্যালকুলেশনে তো এরর হবে, ভুল হবে। তো অঙ্কে বলছে এররের পার্সেন্টেজ কত, বলছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ এরর ইন দ্য ক্যালকুলেশন। তাহলে এই ক্যালকুলেশনে এররের পার্সেন্টেজ কত, মানে ভুলের পার্সেন্টেজ কত, মানে শতকরা কত ভুল হয়েছে। এই টাইপের কোশ্চেন করার সময়, মানে সলভ করার সময় আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে কোন একটা সংখ্যাকে যে ভগ্নাংশ দিয়ে গুণ করতে বলছে, যে 3/5, আর একটা কি, আর একটা হচ্ছে 5/3, এই যে দুইটা ভগ্নাংশ দিয়ে গুণ করতে বলছে, এই দুইটা ভগ্নাংশের মধ্যে যতগুলো রাশি দেখতে পাচ্ছেন, সবাই মনোযোগ দেন, এইভাবে করলে তাড়াতাড়ি হবে, মানে জিনিসটা খুব সহজে হবে, না হলে কিন্তু মানে খুব ঝামেলায় পড়বেন। আপনার কাজ হচ্ছে এখানে কোনো একটা সংখ্যাকে তো গুণ করছে, তাই না? এই যে একটা স্টুডেন্ট কোনো একটা সংখ্যাকে গুণ করছে, গুণ করার কথা ছিল এটা দিয়ে, সে ভুল করে 3/5 দিয়ে গুণ করে ফেলছে, তার মানে ভুল হয়েছে। এখন ভুলের শতকরা কত, হার কত, সেটা বের করতে বলছে। এখন প্রশ্ন হলো এই টাইপের কোশ্চেন সলভ করার সময় যে ভগ্নাংশ দিয়ে গুণ করার কথা ছিল এবং যে ভগ্নাংশ দিয়ে গুণ করছে, এখানে যে রাশিগুলো দেখতে পাচ্ছেন, এই যে 5, 3, এই যে 3, 5, এখানে যে 4টা রাশি দেখতে পাচ্ছেন, এই 4টা রাশির লসাগুর সমান ধরে নিতে হবে, সংখ্যাটা হচ্ছে এই রাশিগুলোর লসাগুর সমান, তাহলে অঙ্কটা তাড়াতাড়ি হবে। কেন লসাগুর সমান ধরতেছি আপনি নিজেই বুঝে যাবেন, টেনশন করেন না। তাহলে এখানে রাশি কে 3, 5, 5, 3, তাহলে 3, 5, 5, 3, মানে এখানে সংখ্যা কয়টা, সংখ্যা হচ্ছে দুইটা, একটা হচ্ছে 3 একটা হচ্ছে 5। এই সংখ্যাগুলার লসাগুর সমান ধরে নিতে হবে, মানে যে এখানে তো ওই স্টুডেন্টটা তো একটা সংখ্যাকে গুণ করছে না, একটা সংখ্যাকে এটা দিয়ে গুণ করছে, এটা দিয়ে গুণ করছে, সেই সংখ্যাটা মানে সেই সংখ্যাটা কত তাকে তো ধরে নিতে হবে, তাই না? যে সংখ্যাকে গুণ করলো, একটা স্টুডেন্ট কোনো একটা সংখ্যাকে এইগুলো দিয়ে গুণ করছে, তো সেই সংখ্যাটা কত, সেই সংখ্যাটা হচ্ছে এখানে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন তাদের লসাগুর সমান, তাহলে 3 এবং 5 এর লসাগুর সমান, তাহলে 3 ও 5 এর লসাগু কত, 3, 5, 15, তাহলে ধরে নিতে হবে যে ধরি সংখ্যাটি 15, ব্যাস। তাহলে ধরি সংখ্যাটি 15, সব সময় এই কাজটা করবেন। কেন এই কাজটা করলাম একটু পরে আমি বুঝাবো। ধরি সংখ্যাটি ইজ ইকুয়াল টু 15, ক্লিয়ার? এবার দেখেন, এইবার ভুল করে গুণ করায় গুণফল কত হয় বলেন? ভুল করে গুণ করায় গুণফল কত হবে? মানে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে সে গুণ করছে, ভুল করে গুণ করছে কত দিয়ে, 3/5 দিয়ে গুণ করছে, ভুল করছে 3/5 দিয়ে গুণ করছে ইনস্টেড অফ 5/3, মানে এইটার পরিবর্তে এটা দিয়ে গুণ করার পরিবর্তে এটা দিয়ে গুণ করছে, তার মানে ভুল করে গুণ করছে কোনটা দিয়ে, এটা দিয়ে, কিন্তু তার মানে এই 15 সংখ্যাকে সেইটা দিয়ে গুণ করছে, মানে 15 গুণ হচ্ছে 3/5, এই 5 দিয়ে এটা কাটলে কয়বার যাবে, 3 বার, 3, 3 এ 9, তার মানে সে যে ভুল করে যে গুণ করছে এতে তার ফলাফল গুণফল আসছে 9, ঠিক আছে? হ্যাঁ, সঠিক গুণ করলে ফলাফল কত আসতো, দেখি কত আসতো। সঠিক গুণ করলে গুণফল হতো কত হতো বলেন? সঠিক গুণ করলে মানে এই সংখ্যাকে সঠিক গুণ করা মানে এটা দিয়ে গুণ করা, তাহলে 15কে 5/3 দিয়ে গুণ করে, 3 দিয়ে এটা যাবে 5 বার, 5, 5, 25, তার মানে সে ভুল করে গুণ করায় তার ফলাফল আসছে 9, বাট সে যদি সঠিক গুণ করতো তাহলে ফলাফলটা আসতো 25, তার মানে ভুল হয়েছে কত, এই যে ক্যালকুলেশন করলো এতে ভুল হলো কতটুক, আসার কথা ছিল 25, চলে আসছে 9, তাহলে ভুল হয়েছে কতটুক, এই 25 থেকে 9 বাদ দিতে হবে, তার মানে এরর, এই যে এরর ইজ ইকুয়াল টু কত, এই যে 25 মাইনাস 9 ইজ ইকুয়াল টু 16, এই যে এরর হয়েছে 16, কিন্তু কি চাইছে কি, শতকরা কত এরর হয়েছে, সবাই মনোযোগ দেন, দেখেন হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ এরর ইন দ্য ক্যালকুলেশন, মানে ক্যালকুলেশনের মানে
ইরর কতটুকু হয়েছে, শতকরা কতটুকু ভুল হয়েছে। তাহলে কিসের শতকরা চাইছে? ইররের শতকরা চাইছে, মানে ভুলের শতকরা চাইছে। যার শতকরা চাইবে সেটা উপরে, তাহলে ভুলের শতকরা চাইছে, তাই ভুল যাবে উপরে। ভুল মানে 16। আর আপনি বলেন এই ভুলটা বের করতে হবে কার সাপেক্ষে? ভুলের শতকরা বের করতে হবে সঠিকটার সাপেক্ষে, মানে সঠিকটার সাপেক্ষে। আপনি তো নিশ্চয়ই ভুলের সাপেক্ষে শতকরা বের করবেন না। মনে রাখবেন, এই ভুলের শতকরা বের করতে হয় সবসময় সঠিকটার সাপেক্ষে। তাহলে সঠিকটা মানে কত? সঠিকটা মানে সঠিক গুণফল মানে 25-এর সাপেক্ষে বের করতে হবে, বুঝছেন? তাই যার সাপেক্ষে বের করতে হয় তাই নিচে। তাহলে সঠিক ক্যালকুলেশনের মান কত? 25, তাই 25 যাবে নিচে। শতকরার জন্য 100 দিয়ে গুণ, ব্যাস। এটা দিয়ে যাবে 4 বার, 4 16 64%। তার মানে ইরর হচ্ছে 64%। বুঝছেন কিনা বলেন? সম্ভবত ম্যাথ না ভাই, আপনারা কি বুঝছেন? ক্লিয়ার কিনা বলেন তো প্লিজ, কাইন্ডলি একটু রেসপন্স করেন। এখন আপনারা বলেন কেন আমরা এই যে 3 আর এই 5 একটু তাকান, এই 3 আর এই 5 এর লসাগু, মানে ওই সংখ্যাটাকে এই 3 আর 5 এর লসাগু ধরে নেওয়ার কারণ কি জানেন? এই 3 আর 5 এর লসাগু ধরে নেওয়ার কারণ হচ্ছে যখন আমি এই 3/5 দিয়ে সংখ্যাটাকে গুণ করব, এদের লসাগুর সমান নিচে, এই কারণে যাতে এইটা দিয়ে এটাকে কাটা যায়। কাটলে পরে ভগ্নাংশ আসবে না, ভগ্নাংশ আসলে আবার ক্যালকুলেশন জটিল হবে। ক্যালকুলেশনের জটিলতা এড়ানোর জন্য আমি সংখ্যাটাকে ধরে নিচ্ছি যে সংখ্যাটা হচ্ছে এই যে এখানে যে 4টা সংখ্যা দেখা যাচ্ছে না, এইটা এদের লসাগুর সমান, যাতে কাটাকাটি যায়, মানে নিচের সংখ্যা দিয়ে উপরে কাটাকাটি যায়, যাতে কোনো ভগ্নাংশ না আসে। বুঝছেন কি কনসেপ্টটা? কি বুঝছেন যে কেন আমরা ওইটার লসাগুর সমান ধরছি, যাতে ভগ্নাংশ না আসে? কারণ এখানে এই যে এইটা যদি এই দুইজনের লসাগুর সমান যদি সংখ্যাটা না ধরি, তখন তো এটাতে কাটা যাবে না। কারণ লসাগু হচ্ছে এমন একটা সংখ্যা যাকে এরা সবাই ভাগ করতে পারে। তাহলে এদের দুইজনের লসাগুর সমান ধরছি যাতে ওই সংখ্যাকে এরা ভাগ করতে পারে, তাহলে এটা দিয়ে এরা ভাগ করতে পারে যাতে। বুঝছেন? ওকে, এখন প্রশ্ন হলো, বলবেন যে ভাই এত বড় অঙ্ক কেমনে করবেন? আরে ভাই, এত বড় অঙ্ক আপনি কি এত কিছু লিখবেন নাকি? এই পরীক্ষা হলে কি করবেন? দেখেন, এদিকে তাকান। পরীক্ষা হলে আপনি কি এত কিছু লিখবেন বলেন? হ্যাঁ, এত কিছু লেখার সময় আছে আমাদের? পরীক্ষার হলের জন্য খেয়াল করুন প্লিজ। দেখেন, পরীক্ষা হলে আপনি তো জানেন যে এই টাইপের কোশ্চেন আসলেই আমরা কি করব? ধরে নিব সংখ্যাটা হচ্ছে এই যে 3 আর এই 5, এই 3 আর 5 এর এই 3 5 এই 5 3 এদের লসাগু। তাই এদের লসাগু কত? 15। তার মানে ধরে নিচ্ছি সংখ্যাটা 15। এখন এই সংখ্যাটাকে সে ভুল করে গুণ করছে এত দিয়ে, তাহলে ভুল করলে এদিকে তাকান, তার মানে এই 3/5 দিয়ে গুণ করলে ফলাফল কত আসে? যে 3/5 ইন্টু হচ্ছে 15। এই 3 5 15, 3 3 9। তার মানে ভুল করছে, ভুল করে গুণ করাতে তার ফলাফল আসছে 9। এখন দেখবো যে অ্যাকচুয়ালি তার ফলাফলটা কত আসা উচিত ছিল। এই যে তাহলে অ্যাকচুয়ালি ফলাফল আসা উচিত ছিল মানে 5/3 দিয়ে গুণ করলে, তাহলে 5/3 দিয়ে গুণ করেন, ইন্টু হচ্ছে 15, 5 5 25। তার মানে তার ভুল করে ফলাফল আসছে 9, কিন্তু অ্যাকচুয়ালি আসার কথা ছিল 25। তাহলে ভুল হয়েছে কতটুক? এই 25 থেকে 9 বাদ দিলে ভুল হয়েছে 16। কোশ্চেন হচ্ছে শতকরা কত ভুল, তাহলে কিসের শতকরা চাইছে? ভুলের শতকরা চাইছে, তাই ভুল যাবে উপরে। ভুল মানে 16। আর এটা বের করতে হবে কার সাপেক্ষে? সঠিক যে মান তার সাপেক্ষে। সঠিক মান মানে 25, তাহলে এটা নিচে। শতকরার জন্য 100 দিয়ে গুণ। এটুক করতে কত সময় লাগবে ভাই? এটুক করতে কত সময় লাগবে বলেন? বলেন। ওকে, আচ্ছা, এবার এটা আপনারা করেন তো দেখি, কে উত্তর দিতে পারে দেখি। এটা করেন, হাতে হাতে করবেন, কোনো প্রকার ক্যালকুলেটর হেল্প নেবেন না, হাতে হাতে করবেন। আমি একটু পানির বিরতি দিচ্ছি, হ্যাঁ, আপনারা এটা করেন। কি অবস্থা? কত আসছে? A student multiplied a number with 3/4 instead of 4/3. What is the error in the percentage? Sorry, what is the error percentage? অথবা what is the error
পার্সেন্টেজ ইন দ্য ক্যালকুলেশন। আচ্ছা, তাহলে আমি কি বলছিলাম, ধরে নিতে হবে সংখ্যাটা কি, এই যে 3 4 3 4 4 3, তার মানে এখানে সংখ্যাগুলো কি কি 3 আর 4, তাই না? ধরে নিতে হবে সংখ্যাটা হচ্ছে 3 আর 4 এর লসাগু। তো 3 আর 4 এর লসাগু কত, 12। এখন এই 12 কে গুণ করব কত দিয়ে, এটা দিয়ে গুণ করব, এটা দিয়ে গুণ করব। তাহলে এটা দিয়ে গুণ করলে তো ভুল হবে, তাহলে ভুল ক্যালকুলেশন কত আসে দেখি। তাহলে 12 কে আমরা গুণ করব 3/4 দিয়ে, তাহলে 3/4 গুণ হচ্ছে 12, এটা দিয়ে যাবে 3 বার 9। তার মানে ভুল করে ক্যালকুলেশন করাতে চলে আসছে ফলাফল 9, কিন্তু ক্যালকুলেশন করার কথা ছিল এত দিয়ে। তাহলে করে দেখি, 4/3 ইন্টু হচ্ছে 12, 3 দিয়ে যাবে 4 বার, 4 4 16। তার মানে সঠিক ক্যালকুলেশন করলে উত্তর আসছে 16, ভুল করাতে আসছে 9। তাহলে ভুল কতটুকু হয়েছে, এই 16 থেকে 9 বাদ দেন, কত আসছে উত্তর? আচ্ছা, ফারহান আনাম দিলা বলছেন 43.75, তামিমা হাবিব, তারমিনা হাবিব বলছেন হচ্ছে, সরি তারমিনা হাবিবা বলছেন হচ্ছে বি বি। আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে ভুল কত হয়েছে, এই 16 থেকে 9 বাদ দেন, চলে 16 - 9 = 7, তার মানে ভুল হয়েছে 7। অঙ্কে বলছে ভুলের শতকরা কত, তাহলে কিসের শতকরা হচ্ছে, ভুলের শতকরা। তাহলে ভুল যাবে উপরে, তাহলে ভুল মানে 7 যাবে উপরে, কার সাপেক্ষে, সঠিকটার সাপেক্ষে। সঠিক মানে এই 16, তাহলে 16 নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ, ব্যাস। এই 16 দিয়ে তো সরাসরি কাটে না, 4 দিয়ে কাটা যায়, তাহলে 4 দিয়ে এটা যাবে 4 বার, 4 দিয়ে এটা যাবে 25 বার। এখন আর তো কাটাকাটি যায় না, তাহলে এখন গুণ করে দেখেন কত হয়, 5 সাথে 35, হাতে কত 3, 7 2 14 3 17, 175 ডিভাইড বাই 4%, 175/4। এখন এটাকে ভাগ করেন, 175, সরি এটাকে 4 দিয়ে ভাগ করেন, 4 4 16 থাকলো 1, 5 নিয়ে আসলাম, 3 4 12 থাকলো 3, তাহলে 43 দশমিক সামথিং। এই দেখেন 43, তারপরে সামথিং আসবে, তাহলে সামথিং যা আসে আসুক, এই যে 43 দশমিক সামথিং একটা অপশনে শুরু হয়েছে, ব্যাস এটাই আমাদের উত্তর, বি নাম্বার অপশন ইজ রাইট। ক্লিয়ার, খুবই সিম্পল, একেবারেই সিম্পল, শুধু বুঝতে হবে, কনসেপ্টগুলো বুঝে বুঝে মনে রাখতে হবে। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি 87 90 পরে 91 নম্বর প্রশ্ন। 91 দেখেন, 91 নম্বর প্রশ্নে বলছে কি, বলছে দেখেন, 91 নম্বর প্রশ্নে বলছে যে two numbers a and b are such that, দুইটা সংখ্যা a এবং b এমন যে the sum of 5% of a and 4% of b is 2/3 of the sum of 6% of a and 8% of b, find the ratio of a and b। আচ্ছা, বলছে যে a এবং b দুইটা সংখ্যা, তারা এমন যে a এর 5% এবং b এর 4% এর যোগফল। দেখেন, the sum of 5% of a and 4% of b, মানে a এর 5% এবং b এর 4% এর যোগফল is হয় 2/3, মানে 2/3, কার 2/3? of the sum of 6% of a and 8% of b, মানে a এর 6% এবং b এর 8% এর 2/3। বলছে ফাইন্ড দ্য রেশিও অফ a is to b, মানে a and b এর অনুপাত চাইছে, মানে কিছুই না, খুবই সিম্পল। দেখেন a এর 5%, এই দেখেন a এর 5%, তাহলে a এর 5%, দেখেন তাহলে 5% অফ a, তাহলে 5% অফ মানে গুণ a, প্লাস 4% অফ b, তাহলে 4% অফ মানে গুণ b। এই যে the sum of 5% of a and 4% of b, এই যে a এর 5% এবং b এর 4% এর যোগফল, ওই যে কথাটা বলা আছে, is equal to কার সমান, 2/3 অফ, তাহলে 2/3 মানে 2/3 কার, এই যে এর 6%, এই যে এর 6%, তাহলে 6% অফ a, 6% অফ মানে গুণ a, প্লাস 8% অফ b, তাহলে 8% অফ মানে গুণ b। এই যে এই হলো ওই লাইনের মানে শর্ত, এই যে এর 5% এবং b এর 4% এর যোগফল, এর 6% এবং b এর 8% এর যোগফলের 2/3, ব্যাস যোগফলে। তার মানে এই যে 6% আর 8% এর যোগফল এর মানে গুণ তার 2/3, মানে 2/3। ঠিক আছে, এখন আপনাকে একটু স্মার্ট হতে হবে। স্মার্ট কেন হতে হবে, আপনি যদি এই 5% এর পার্সেন্ট ভেঙে 100 দিয়ে ভাগ করেন, 100 দিয়ে ভাগ করেন, জটিল হয়ে যাবে ভাই। এটার সাথে পার্সেন্টেজ আছে, এটার সাথে পার্সেন্টেজ আছে, তার মানে এখান থেকে পার্সেন্ট কমন নেওয়া যাবে। পার্সেন্ট মানে তো 1/100, তাই না? তাহলে এখান থেকে পার্সেন্ট কমন নেওয়া যাবে। আবার এই পাশে দেখেন, এখানে পার্সেন্ট আছে, এখানে পার্সেন্ট আছে, তার মানে এখানেও পার্সেন্ট কমন নেওয়া যাবে। তাহলে এখান থেকে পার্সেন্ট কমন নিলে সেই পার্সেন্ট বাইরে চলে আসবে, এখান থেকে পার্সেন্ট কমন নিলে সেই পার্সেন্ট বাইরে চলে আসবে, এই পাশের পার্সেন্ট আর এই পাশের পার্সেন্ট কাটা। তাহলে এই পার্সেন্ট কেটে গেলে তাহলে এখানে থাকবে হচ্ছে 5a, প্লাস পার্সেন্ট তো কেটে গেছে, তাহলে 4b ইজ ইকুয়াল টু 2/3, এই পার্সেন্ট তো কমন নিয়ে কেটে দিয়েছি, তাহলে থাকবে 6a প্লাস হচ্ছে 8b। এবার আমি আর গুণ করবো, এই 3 দিয়ে এই পাশে গুণ হবে, আর 2 দিয়ে উপরে এখানে গুণ হবে, তাহলে 3 দিয়ে এটাকে গুণ করে 3 × 5 = 15a
প্লাস 3 4 12b ইজ ইকুয়াল টু 6 দুগুণী 12a প্লাস 8 দুগুণী 16b। ঠিক আছে, এবার যেহেতু এ আর বি এর অনুপাত চাইছে, তাহলে আমরা এ এক পাশে নিয়ে আসবো, বি এক পাশে নিয়ে যাবো, তাহলে অনুপাত তৈরি হয়ে যাবে। এই পাশে 15a আছে, এই 12a এই পাশে এসে বিয়োগ হবে, 15টা এ থেকে 12টা এ গেলে 3টা এ থাকবে ইজ ইকুয়াল টু এই পাশে 16b আছে, এই 12টা বি ওই পাশে বিয়োগ হবে, 16টা বি থেকে 12টা বি গেলে 4টা বি থাকবে। এবার এই পাশে এ আছে, এ থাকলো, বি এই পাশে গুণ ছিল, বি এই পাশে এসে ভাগ হবে, কেন এ আর বি এর অনুপাত তৈরি করবো না, তাই না? তাহলে এ এই পাশে ছিল থাকলো, বি এই পাশে গুণ ছিল, এই পাশে ভাগ হবে, এই পাশে 4 ছিল থাকলো, 3 এই পাশে গুণ ছিল, এই পাশে ভাগ হবে, তাহলে 4/3 মানে 4:3, অর্থাৎ a/b হচ্ছে 4:3। খুবই সিম্পল, খুবই সিম্পল। শুধু শতকরার মানে এখানে যে শর্তটা দেওয়া আছে সেই শর্তটা বুঝে বুঝে অঙ্ক করতে হবে, এটুকু করতে খুব সময় লাগবে না। তবে হ্যাঁ, আপনাকে স্মার্ট হতে হবে। এখানে যদি আপনি এই কাজটা না করেন, এই পার্সেন্ট কমন যে কেটে যাবে, যে ভালো বোঝে সে এই লাইনের পরে এই লাইন লিখবে, কারণ সে জানে যে এই পার্সেন্ট এই পার্সেন্ট এই পার্সেন্ট কেটে যাবে, সে সরাসরি এই 3 দিয়ে 5 কে গুণ করবে, 3 দিয়ে 4 কে গুণ করবে, পার্সেন্ট তো কেটে যাবে, 2 দিয়ে এটাকে গুণ করে এই লাইনটা সে স্কিপ করবে। হ্যাঁ, ওকে, ক্লিয়ার আছে কি ব্যাপারটা? 4:3 সি নাম্বার অপশন রাইট। বুঝছেন কি? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করতে হবে। কোথাও যদি না বোঝেন তাহলে আমাকে বলতে হবে যে এখানে বুঝি নাই, তাহলে আমি আবার ট্রাই করবো। হ্যাঁ, নেক্সটে আমরা চলে যাব। নেক্সটে আমরা সলভ করবো হচ্ছে 92 দেখেন, 92তে বলছে আবুলের সাপ্তাহিক বেতন 16% বৃদ্ধি পেলে প্রতি মাসে 812 টাকা উপার্জন করতে পারেন। যদি তার সাপ্তাহিক বেতন 10% বৃদ্ধি পেত তাহলে তিনি প্রতি মাসে কত টাকা উপার্জন করতেন? সবাই একটু মনোযোগ দিন। আবুল একজন ব্যক্তি, তার সাপ্তাহিক বেতন কি বলছে? 16% বৃদ্ধি পেলে তিনি প্রতি মাসে 812 টাকা উপার্জন করতে পারেন। দেখেন, মনে রাখবেন শতকরা বৃদ্ধি সেটা সাপ্তাহিক বৃদ্ধিতেও যা হবে, মানে শতকরা বৃদ্ধি সাপ্তাহিক আর মাসিক আর বার্ষিক কিছু নাই। শতকরা 20% বৃদ্ধি যদি মাসে পায়, তাহলে 12 মাসে আপনার এমন না যে 240% বৃদ্ধি পাবে। মাসিক বেতন 20% বৃদ্ধি মানে বাৎসরিক বেতনও 20% বৃদ্ধি, সাপ্তাহিক বেতনও 20% বৃদ্ধি, প্রতিদিনের বেতনও 20% বৃদ্ধি। এখানে সাপ্তাহিক 16% বৃদ্ধি পাইছে মানে 16%, আবার এখানে বলছে প্রতি মাসে 812 টাকা বৃদ্ধি পায়। মনে রাখবেন যে সাপ্তাহিক 16% বৃদ্ধি মানে এমন না যে মাসে যায় মনে হয় 4/16 ব্যাপারটা এমন না। সাপ্তাহিক 16% মানেও মাসিকও 16% বৃদ্ধি, বাৎসরিকও 16% বৃদ্ধি। বুঝছেন? শতকরা বৃদ্ধিটা সাপ্তাহিক, বাৎসরিক, মাসিক বা দৈনিক আলাদা হয় না, একই। আবুলের সাপ্তাহিক বেতন 16% বৃদ্ধি পেলে প্রতি মাসে 812 টাকা উপার্জন করতে পারেন। আচ্ছা, খেয়াল করেন, ধরে নিচ্ছি, আচ্ছা বলছে যে যদি তার সাপ্তাহিক বেতন 10% বৃদ্ধি পেত, মানে 10% বৃদ্ধি পেত, তাহলে প্রতি মাসে সে কত টাকা উপার্জন করত? আচ্ছা, আমি ধরে নিতে পারি না যে আবুলের বেতন অ্যাকচুয়াল বেতন ছিল হচ্ছে 100%। এখন 16% বৃদ্ধি পাওয়াতে তার বেতন কত হবে? এই 100%-এর সাথে 16% যুক্ত হয়ে 116% হবে। বুঝেন? কিন্তু তার বেতন 16% বৃদ্ধি না পেয়ে যদি 10% বৃদ্ধি পেত, তাহলে বেতন কত হতো? 100%-এর সাথে 10% যুক্ত হয়ে 110% হতো। এইটুকু কি বুঝছেন? তাহলে ধরে নিচ্ছি তার বেতন ছিল হচ্ছে, বেতন বৃদ্ধির পূর্বে ছিল তার বেতন 100%, 16% যদি বৃদ্ধি পায় তাহলে তার বেতন হবে 100%-এর সাথে 16% যুক্ত হলে 116%। কিন্তু যদি তার বেতন 10% বৃদ্ধি পেত তাহলে বেতন হতো 100%-এর সাথে 10% যুক্ত 110%। এখন আপনারা আমাকে বলবেন এই 812 টাকা এই 3টা পার্সেন্টের সাথে কোনটার সাথে মানে ইকুইভ্যালেন্ট, কোনটার সাথে? দেখি কে উত্তর দিতে পারে। এই 812 টাকা এই 3টা পার্সেন্টেজের সাথে কোনটার সাথে একই জিনিস বোঝাচ্ছে, মানে ইকুইভ্যালেন্ট কোনটার সাথে? দেখেন, 16% বৃদ্ধি পাওয়াতে তার প্রতি মাসে বেতন হয়েছে এত টাকা, তাহলে 16% বৃদ্ধি পাওয়াতে তার বেতন হয়েছে 116%। তার মানে এই 116% বলতে 812 টাকা বোঝাচ্ছে। ইয়েস। আর বেতন যদি তার 10% বৃদ্ধি পেত তাহলে প্রতি মাসে কত টাকা উপার্জন করতো? তো 10% বৃদ্ধি পেলে তার বেতন হতো 110%, মানে তার মানে 110%-এর ভ্যালু কত সেটা বের করতে হবে। তার মানে 116%-এর ভ্যালু হচ্ছে 812। তার মানে 116% ইজ ইকুয়াল টু 812। অতএব 1% ইজ ইকুয়াল টু 812 ডিভাইডেড বাই 116। অতএব 10% বেতন বৃদ্ধি পেলে তার বেতন কত হতো? 110%। তাহলে আমরা লিখতাম 110% ইজ ইকুয়াল টু 812 ইন্টু 110 ডিভাইডেড বাই 116। ঠিক আছে? ইয়েস। এখন আমাকে কাটাকাটি করতে হবে, দেখি কতবার যায়।
আচ্ছা সরাসরি যদি কাটা নাও যায় আপনি একটু 2 দিয়ে 4 দিয়ে কাটা যায়, দেখেন এটা 4 দিয়ে কাটা যায়, এটাও 4 দিয়ে কাটা যায়। কিভাবে বুঝলাম? এই যে লাস্টে 12 লাস্টে 16 4 দিয়ে কাটা যাবে। তো 4 দিয়ে এটাকে কাটলে দেখেন 4 দুগুণী 8 থাকলো 3, 3 পরে 6 36, 4 9 36। 4 দিয়ে এটাকে কাটলে কত? 4 20 80, 4 20 80 থাকলে 1, 1 পরে 2 12, 3 4 12 203। এখন শিওর থাকেন এই 29 দিয়ে 203 কাটা যাবে। কেন? অপশনে কোথাও কোনো ফ্র্যাকশন নাই, তখন আমি বুঝে গেছি যে 29 যেটা কাটা যাবে। এখন 29 যেটা কয়বার যায় দেখেন, 29কে আপনি এটা 203 অনেক না, আপনি 29কে 10 দিয়ে গুণ করেন। 29কে 10 দিয়ে গুণ করলে এটা 290 হয়, কিন্তু এটা 203, তার মানে 10 বার হবে না, 10-এর নিচে 9 বারও হবে না, 8 বারও হবে না, 7 বার হতে পারে। আমি কি করে বুঝলাম? 7কে যদি আমি 9 দিয়ে গুণ করি 7 9 63, 3 হয়, এই 3 দেখে বুঝতেছি যে হ্যাঁ 7 বার যেতে পারে। আমি ধারণা করতেছি এখানে 9 আছে, তো 9কে যদি 7 দিয়ে গুণ করি তাহলে 7 9 63, 3 হয় না? হ্যাঁ, এখান থেকে আমি বুঝতেছি হ্যাঁ 7 বার যেতে পারে। এখন চিন্তা করে দেখা হয় কিনা, 7 দিয়ে মনে মনে গুণ করেন, 7 9 63, 3 হাতে 6, 7 2 14 6 20, এই যে 203, তবে এটা দিয়ে 7 বার যায়। এই 7 আর 110 গুণ করেন, 7 11 77 আর একটা 0 770 টাকা, তাহলে 110%-এর ভ্যালু 770। তার মানে তার বেতন যদি 16% না বেড়ে 10% বাড়তো তাহলে তার বেতন হতো 770 টাকা। ক্লিয়ার? বুঝছেন কি? ওকে, কাটাকাটি বুঝছেন? কাটাকাটি বুঝছেন? আগে 4 দিয়ে কেটে ছোট করে নিছি, ছোট করে তারপরে দেখতেছি হ্যাঁ 29 দিয়ে এটা কাটা যাবে, মনে মনে ভাবতেছি, কারণ এখানে অপশনে কোনো ফ্র্যাকশন নাই, তার মানে কাটা যাবে। এখন আমি দেখতেছি কয়বার যায়, এটা তো অনেক বড় সংখ্যা। তো 29 দিয়ে 10কে আমি 10 দিয়ে চিন্তা করি সবসময়, যদি অনেক বড় সংখ্যা হয় এটাকে 10 দিয়ে চিন্তা করি। 10 290, তা 203, 290 থেকে 203 তো ভালোই ছোট, তো 10 বার হবে না, তাহলে 9 বারও তো হবে না, কারণ 9 বার মানে 29 বাদ দেওয়া 290 থেকে, তো 7 বার 8 বার হবে। তখন দেখতেছি এখানে 9 আছে, 7 দিয়ে গুণ করলে 7 9 63, 3, তখন বুঝছি হ্যাঁ 7 বারই হবে হয়তো। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এবার আমি চলে যাব 93। এই 93 নাম্বার প্রশ্ন, সবাই একটু মনোযোগ দিয়েন। হ্যাঁ, এখানে অনেকে বোঝে না, অনেকে একেবারেই সিম্পল, কিন্তু অনেকে এই জায়গাতে ধরতে পারে না যে কি চাইছে। দেয়ার আর n স্টুডেন্টস ইন স্কুল, তার মানে কোন একটা স্কুলে n সংখ্যক শিক্ষার্থী আছে। n স্টুডেন্টস তার মানে স্টুডেন্টের মোট সংখ্যা হচ্ছে n, এই যে মোট স্টুডেন্টের সংখ্যা হচ্ছে n। ইফ r% among the students are 12 years or younger, এর মানে কি? মানে এই যে মোট n সংখ্যক স্টুডেন্ট আছে, এর মধ্যে r% স্টুডেন্ট হচ্ছে কেমন? 12 বছর বয়স অথবা তার চেয়ে ছোট। এই যে 12 ইয়ার্স অর ইয়াঙ্গার মানে কি? r% সংখ্যক স্টুডেন্টের বয়স 12 বছর অথবা তার চেয়ে ছোট। হুইচ অফ দ্য ফলোয়িং এক্সপ্রেশনস, মানে এই যে অপশনে যে এক্সপ্রেশন, এগুলোকে একটা এক্সপ্রেশন বা প্রকাশ বলা হচ্ছে। হ্যাঁ, এই যে অপশনে যে এক্সপ্রেশনগুলো দেওয়া আছে না, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং এক্সপ্রেশন রিপ্রেজেন্টস দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু আর ওল্ডার দেন 12। এর মানে কি? মানে এই যে অপশনে যে এক্সপ্রেশনগুলো দেওয়া আছে, এই এক্সপ্রেশনগুলোর মধ্যে কোন এক্সপ্রেশনটা ওল্ডার দেন 12 মানে 12 বছরের চেয়ে বড় বয়সে বড় শিক্ষার্থীর সংখ্যা নির্দেশ করছে। হুইচ অফ দ্য ফলোয়িং এক্সপ্রেশন রিপ্রেজেন্টস, এই যে রিপ্রেজেন্ট মানে হচ্ছে মানে কি করে, রিপ্রেজেন্ট করে মানে হচ্ছে প্রকাশ করে। হ্যাঁ, প্রকাশ করে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং এক্সপ্রেশনস রিপ্রেজেন্টস দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু আর ওল্ডার দেন 12, মানে 12 বছরের চেয়ে বড় বয়সে বড় শিক্ষার্থীর সংখ্যাকে রিপ্রেজেন্ট করে। অপশনগুলোর মধ্যে কোনটা? আচ্ছা, তাহলে এখানে আমাকে বলেন তো, এই যে r% স্টুডেন্ট, এই r% স্টুডেন্ট কেমন বয়স হয়? 12 বছর, না হলে 12 বছরের চেয়ে ছোট। তাহলে 12 বছর, তাহলে স্টুডেন্ট কেমন থাকবে? কেউ 12 বছর থাকবে, কেউ 12 বছরের চেয়ে ছোট থাকবে, আর বাকিগুলো 12 বছরের চেয়ে বড়, তাই না? তার মানে কিছু আছে 12 বছর, কিছু আছে 12 বছরের চেয়ে ছোট, কিছু আছে 12 বছরের চেয়ে বড়। তাহলে 12 বছর বয়স অথবা 12 বছরের চেয়ে ছোট এরকম সংখ্যা হলো r%। তাহলে এই r% বাদে যা আছে সবই তো 12 বছরের চেয়ে বড়, তাই না? দেখেন এই r% কেমন? r% হচ্ছে 12 বছর বয়স অথবা তার চেয়ে ছোট। তাহলে আপনারা আমাকে বলেন, তাহলে বাকি যা আছে তারা সবাই তো 12 বছরের চেয়ে বড়। তাইলে দেখেন 12 ইয়ার্স প্লাস অর ইয়াঙ্গার ইজ ইকুয়াল টু হচ্ছে r%। তাহলে ওল্ডার দ্যান 12 ইয়ার্স কত? ওল্ডার দ্যান 12 ইয়ার্স এই ছাত্রের সংখ্যা কত পার্সেন্ট বলেন? আপনারা আমাকে বলেন,
ওই R% চিন্তা না করে, এবার দেখেন অনেকে এখানে কি বোঝে না, আমি বোঝাই দিচ্ছি। দেখেন ওই R%-এর কথা চিন্তা না করে আপনাকে যদি বলতাম যে 12 বছর অথবা 12 বছরের ছোট এই সংখ্যাটা হচ্ছে 30%, তাহলে 12 বছরের চেয়ে বড় এই সংখ্যাটা কত? আপনি বলতেন 70%। কি করে? ওই যে টোটালটা 100%, সেই 100% থেকে 30% বাদ দিয়ে 70%। ইয়েস, তাহলে 12 বছর অথবা 12 বছরের চেয়ে ছোট যদি 30% হয়, তাহলে 12 বছরের চেয়ে বড় কত হবে? 100 থেকে এই 30% বাদ দিতাম, 30 বাদ দিয়ে বলতাম হ্যাঁ 70%। এখানেও তাই করতে হবে। অ্যাকচুয়ালি 30% না দিয়ে বলতেছে R%, মানে 12 বছর অথবা 12 বছরের চেয়ে ছোট সংখ্যাটা R%। তাহলে 12 বছরের চেয়ে বড় এই সংখ্যাটা কত পার্সেন্ট? 100 থেকে আর বিয়োগ করতে হবে, যেমন 30 বিয়োগ করছিলাম। ইয়েস, তাহলে older than 12 years এই সংখ্যাটা হচ্ছে 100 মাইনাস R%। আপনারা কি বুঝছেন? বোঝা গেছে? এইবার আমাকে বলেন, বলছে যে তাহলে আমাকে বলেন তো এই older than 12 ইয়ার্স এই সংখ্যাটা কত? টোটাল স্টুডেন্ট n, তার মানে এই n সংখ্যক স্টুডেন্টের R%, এটা হলো 12 বছর অথবা 12 বছরের চেয়ে ছোট। আর n সংখ্যক স্টুডেন্টের এই 100 মাইনাস R%, এইটাই হলো মানে 12 বছরের চেয়ে মানে বড় যারা আর কি তাদের সংখ্যা। বুঝছেন? তাহলে অতএব older than 12 years is equal to এই n এর এত পার্সেন্ট। তাহলে n এর মানে গুণ, বুঝেন? n এর এই যে 100 মাইনাস R%, তাহলে n ইন্টু এই পার্সেন্ট তোলার জন্য কি 100 দিয়ে ভাগ না? তাহলে 100 মাইনাস n, এটাকে 100 দিয়ে ভাগ। এখন গুণ করলে কি হবে? এই n এটার সাথে গুণ হবে, নিচে 100 থাকবে। তাহলে n ইন্টু 100 মাইনাস R ডিভাইডেড বাই 100, এটা হলো আমাদের উত্তর। ব্যাস, অঙ্কটা দেখে কঠিন মনে হচ্ছে, কিন্তু অঙ্কটা সবচেয়ে সহজ। এই যে বি নাম্বার অপশন ইজ রাইট। একটা কথা বলবেন? কি কথা বলবেন বলেন? ক্লাসের মধ্যে, ক্লাসের বাইরে কি কথা বলবেন? ক্লাস রিলেটেড কোনো কথা হলে বলেন, না হলে ইনবক্সে বলবেন। আপনারা কি বুঝছেন? এখানে যদি সংখ্যাটা R% না দিয়ে যদি বলতো যে 30%, তাহলে কিন্তু অঙ্কটা খুবই সহজ হতো। অঙ্কে তার মানে এত পার্সেন্ট শিক্ষার্থী হলে, যে এত পার্সেন্ট শিক্ষার্থী হচ্ছে 12 বছরের চেয়ে বড়। তাহলে এত পার্সেন্ট কার? এত পার্সেন্ট মোট যে শিক্ষার্থী, সেই মোট শিক্ষার্থীর এত পার্সেন্ট। তাহলে এই শিক্ষার্থীর সংখ্যাটা কেমনে বের করবেন? এই মোট শিক্ষার্থী n এর 100 মাইনাস R% বের করলে উত্তর চলে আসবে। এটা কি বুঝছেন? এটা বুঝছেন? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন তো। এই যে এইসব বাংলা আপনি লিখবেন পরীক্ষার হলে, এইসব বাংলা লিখবেন? কিছুই লিখবেন না। আপনি খালি দেখবেন আচ্ছা R% হচ্ছে 12 বছর অথবা 12 বছরের হচ্ছে ছোট, তাহলে 12 বছরের চেয়ে বড় কত হবে? 100 মাইনাস R%। তাহলে সেই স্টুডেন্টের সংখ্যা কত হবে? মোট স্টুডেন্ট n, এই মোট স্টুডেন্টের এত পার্সেন্ট বের করলেই 12 বছরের চেয়ে বয়সে বড় শিক্ষার্থীর সংখ্যা বেরোবে। আচ্ছা, এটা ছিল কত? 93 পরে 94 নম্বর প্রশ্ন। 94 বাস ফেয়ার ওয়ার রিসেন্টলি ইনক্রিজড ফ্রম টাকা 1.7 টু টাকা 2.00। অঙ্ক বোঝা কঠিন, কিন্তু বোঝার পরে তো সহজ, তাই না? প্রথম বোঝা তো কঠিন হবেই। প্রথম বোঝা যদি সহজ হতো তাহলে তো আপনার কোর্স করতে হতো না। কিন্তু বোঝার পরে জিনিসটা মনে রাখতে হবে। যখন আপনি বুঝে গেছেন তখন এটা আর ভোলা যাবে না। বুঝছেন? লাইভ ক্লাস করার দরকার নাই ভাই। আপনি গুরুত্বপূর্ণ লাইভ ক্লাস মানে এটা কোন ধরনের কথা? লাইভ ক্লাস কেন করবেন? এই জন্যই আপনাদের মানে পরীক্ষা খারাপ হয়। কথা কি বুঝছেন? যে বলছেন না 49তম বিসিএস এর জন্য কয়েকদিন গুরুত্বপূর্ণ টপিকের লাইভ ক্লাস নেন। সব টপিকের ক্লাস যেখানে অ্যাভেলেবল, সেখানে আমার গুরুত্বপূর্ণ টপিক এখন কেন পড়াইতে হবে? মানে কোর্সটাকে কেন ডিস্ট্রাক্ট করে দিতে হবে? এই জন্যই পরীক্ষাটা আপনাদের খারাপ হবে। যেখানে সব ক্লাস অ্যাভেলেবল, তাহলে আমার যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলো আমি কি করবো? ওই যে আমরা একটা গাইডলাইন ক্লাস দিছি, সেখানে বলেই দিছি যে এগুলো বিসিএস এর জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমার কাছে সব টপিক অ্যাভেলেবল, তাহলে আমি কেন লাইভের জন্য অপেক্ষা করব? আমাকে বুঝান।
নিজের ভালো পাগলেও বোঝে, কিন্তু আপনাদের মধ্যে অনেকেই বোঝে না। নিজের ভালো পাগলেও বোঝে, কিন্তু আমাদের মধ্যে অনেকেই বুঝি না যে আমার এটা ভালো। সব টপিকের একদম কোয়ালিটি কন্টেন্ট যেখানে অ্যাভেলেবল, সেখানে আমি কি বলতেছি যে 49-এর জন্য আলাদা করে কয়েকটা ক্লাস নিন, যাতে এই কোর্সটা আরও দীর্ঘায়িত হয়। কিছু বলার নাই। 49 নিয়ে কি বলবো বলেন? 49 নিয়ে আমি অলরেডি একটা গাইডলাইন ক্লাস দিছি একবার। তারপরে আমাদের এই গ্রুপের ফিচার্ড অপশনে প্রথমে একটা গাইডলাইন ক্লাস দেওয়া আছে, যেখানে একটা মানে কেউ যদি মানে গুরুত্বপূর্ণ টপিক পড়ে কিছু নম্বর পেতে চায়, তাহলে সে ওই টপিকগুলো পড়লেই হবে। কিন্তু আপনারা চান স্পেসিফিক কোশ্চেন, অনেকেই, আপনারা সবাই না, অনেকেই চান, যেটা সম্ভব না। আর যার জন্যই আপনি প্রতারিত হন। কেন? কারণ দেখবেন অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে বলবে আমি যা পড়াবো তাই আসবে, 10টা ক্লাস দেবো, এর মধ্যে সব আসবে। মনে করি আরে আল্লাহ, স্যার তো খুব ভালো, 10টা ক্লাস দিবে, আমার তো সব কমন পড়বে। কিছুই কমন পড়বে না। নিজের ভালো নিজে বোঝেন। ফেয়ার মানে ভাড়া, এই যে ফেয়ার মানে ভাড়া, ভাড়া। বাস ফেয়ার মানে বাসের ভাড়া ওয়ার রিসেন্টলি ইনক্রিজড ফ্রম টাকা 1.7 টু টাকা 2.00। হোয়াট ওয়াজ দ্য অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ অফ ইনক্রিজ? তার মানে কি, বাসের ভাড়া যদি 1.70 টাকা থেকে বেড়ে 2.00 টাকা হয়, হোয়াট ওয়াজ দ্য অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ অফ ইনক্রিজ? তাহলে শতকরা কতটুকু, মানে বাসের ভাড়া শতকরা কত বাড়লো, এটা চাইছে। দেখেন, তাহলে বাসের ভাড়া আগে ছিল হচ্ছে 1.7, পূর্বের ভাড়া, এই যে পূর্বের ভাড়া, হ্যাঁ, পূর্বের ভাড়া 1.7, বর্তমান ভাড়া হচ্ছে 2.00। তাহলে ভাড়া বৃদ্ধি কত? তাহলে ভাড়া বৃদ্ধি কত? ভাড়া বৃদ্ধি 2 টাকা থেকে 1.7 বাদ দেন, তাহলে 2 টাকা মাইনাস 1.7, তার মানে 0.3 টাকা। ঠিক আছে, ভাড়া বৃদ্ধি পাইছে 0.3। এখন কোশ্চেনে বলছে হোয়াট ওয়াজ দ্য অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ অফ ইনক্রিজ। তাহলে মানে অ্যাপ্রক্সিমেট মানে কি জানেন? অ্যাপ্রক্সিমেট মানে হচ্ছে কাছাকাছি। অ্যাপ্রক্সিমেট মানে কিন্তু এক্সাক্ট মান না, কাছাকাছি, বুঝছেন? তার মানে ভাড়া বৃদ্ধির শতকরা বের করুন, মানে কাছাকাছি, মানে অপশনে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলোর মধ্যে কোন মানটা সবচেয়ে কাছাকাছি। ভাড়া বৃদ্ধির হোয়াট ওয়াজ দ্য অ্যাপ্রক্সিমেট কথাটা যদি বাদ দেন, তাহলে কি হোয়াট ওয়াজ দ্য পার্সেন্টেজ অফ ইনক্রিজ, মানে ভাড়া বৃদ্ধির শতকরা চাইছে, সেই শতকরাটা অ্যাপ্রক্সিমেটে চাইছে। অ্যাপ্রক্সিমেট মানে আপনার যেটা বেরোবে সেটা আপনি অপশনে খুঁজে পাবেন না, কাছাকাছি মান খুঁজে পাবেন। তাহলে আগে বুঝুন যে ভাড়া বৃদ্ধির শতকরা চাইছে, তাই না? তাহলে কিসের শতকরা চাইছে? ভাড়া বৃদ্ধির শতকরা। তাহলে যার শতকরা চাইবে সেটা উপরে, ভাড়া বৃদ্ধির শতকরা চাইছে, তাই ভাড়া বৃদ্ধি যে 0.3, এটা যাবে উপরে। আর এটা বের করতে হয় কার সাপেক্ষে? অবশ্যই পূর্বের ভাড়ার সাপেক্ষে। আবার বলছি, সবকিছু পার্সেন্টেজ বের করতে হয় পূর্বের অবস্থার সাপেক্ষে। যদি কিছু বলা না থাকে তাহলে অবশ্যই পূর্বের অবস্থার সাপেক্ষে পার্সেন্টেজ বের করতে হয়। তাহলে ভাড়া বৃদ্ধির শতকরা চাইছে, তাই ভাড়া বৃদ্ধি উপরে, এটা বের করতে হবে পূর্বের ভাড়ার সাপেক্ষে, মানে যে 1.70 সাপেক্ষে, তাই 1.70 নিচে, 1.70 মানে 1.7, হ্যাঁ, আর শতকরার জন্য 100 দিয়ে গুণ। ব্যাস, এখানে দশমিকের পরে এক ঘর, এখানেও দশমিকের পরে এক ঘর। দশমিকের পরে উপর নিচে সমান সংখ্যক ঘর থাকলে দশমিক তুলে দেওয়া যায়। তাহলে উপরে দশমিক তুলে দিলে 3, নিচে দশমিক তুলে দিলে 17, ইন্টু হচ্ছে 100। এই 3 দিয়ে 100কে গুণ করে 300, নিচে হচ্ছে 17, 300/17%, এটাই আমাদের উত্তর। এখন 300কে 17 দিয়ে ভাগ করতে হবে, ক্যালকুলেটর নাই, হাতেই করা লাগবে। 17 দিয়ে ভাগ করলে বুঝতেই পারছেন 30-এর মধ্যে 17 যাবে একবার, থাকলো 13, এই 0। দেখেন 17-এর নামটা 5 17 85, 6 17 102, 7 17 119, 8 17 হয়ে যায় 136, তার মানে 7 17 নিতে হবে। দেখছেন 19 পর্যন্ত নামটা কেন পড়তে বলছি, যে কত সময় যে কাজে লাগবে। 7 17 কত? 119, 119 থাকলো 11। এবার 11-এর মধ্যে যায় না, তাই দশমিক দিয়ে 0 নিতে হবে। এবার 6 17 102, 7 17 119, আচ্ছা 111, 6 17 কত হচ্ছে? 110, 6 17 102, তার মানে 17.6, এরপরে আরো আসবে 17.6%। এখন 17.6%, এটাকে আমরা কি 18% বলতে পারি না? এই যে 17.6%, অঙ্কে বলছে অ্যাপ্রক্সিমেট, মানে আপনার যেটা বেরোবে সেটা অপশনে নাই, এটার কাছাকাছি। তাহলে 17.6 মানে অ্যাপ্রক্সিমেটলি 18%। তাহলে আমাদের উত্তর হচ্ছে 18%। ক্লিয়ার? 18%। হয়েছে এটা? আচ্ছা, এটা হচ্ছে কত? 94, 94 এর পর 95। 95 দেখেন কি বলছে, দ্য প্রাইস অফ এ কোট ইন এ সার্টেন স্টোর
দ্য প্রাইস অফ এ কোট ইন এ সার্টেন স্টোর ইজ $500. If the price of the coat is to be reduced by $150, by what percent is the price to be reduced? তার মানে কি কোনো একটা স্টোর বা কোনো একটা দোকানে একটা কোটের প্রাইস কত $500. ইফ দ্য প্রাইস যদি দাম অফ দ্য কোট যদি ওই কোটের দাম ইজ টু বি রিডিউসড মানে হ্রাস করা হয় বাই $150 মানে $150 হ্রাস করা হয়, যদি ওই কোটের প্রাইস $150 হ্রাস করা হয়, বাই হোয়াট পার্সেন্ট ইজ দ্য প্রাইস টু বি রিডিউস, তাহলে এই প্রাইসটা শতকরা কত পার্সেন্ট হ্রাস করা হলো। বুঝছেন, এখানে দুই ধরনের প্রশ্ন আমি একটু বলে দিই। এখানে আসতে পারে দ্য কোট ইজ টু বি রিডিউসড বাই না দিয়ে এখানে যদি টু থাকতো, খেয়াল করেন প্লিজ, এখানে বাই না দিয়ে যদি টু থাকতো তাহলে কিন্তু বাংলাটা ভিন্ন হতো। মানে ইফ দ্য প্রাইস অফ দ্য কোট ইজ টু বি রিডিউসড টু 150, এর মানে কি জানেন, মানে দাম কমিয়ে $150 করা হলো। আর টু দ্য কোট দ্য প্রাইস অফ দ্য কোট ইজ টু বি রিডিউসড বাই 150 মানে হচ্ছে দাম $150 কমানো হলো। আবার বলছি এই বাংলায় যদি ভুল হয় তাহলে কিন্তু খবর আছে, বুঝছেন। দ্য প্রাইস অফ দ্য কোট ইজ টু বি রিডিউসড বাই 150 এর মানে হচ্ছে কোটের প্রাইস $150 কমানো হলো। এখানে যদি বাই না দিয়ে যদি বলতো টু, যে দ্য প্রাইস অফ দ্য কোট ইজ টু বি রিডিউসড টু 150, তার মানে কোটের প্রাইস কমায়ে $500 থেকে কমায়ে $150 কমানো হলো, করা হলো মানে আগে ছিল 500 এখন হচ্ছে 150। কিন্তু এখানে যে বাংলা বলছে সেখানে হচ্ছে দাম $150 কমানো হলো। তাহলে কোটের অ্যাকচুয়াল প্রাইস কত 500, তাহলে দাম কমানো হয়েছে কত, দাম কমানো হয়েছে $150, দাম কমানো হয়েছে 150। এখন কোশ্চেনে বলছে কি যে কোটের দাম শতকরা কত কমানো হলো, তাহলে কিসের শতকরা চাইছে, দাম কতটুকু কমানো হয়েছে তার শতকরা চাইছে, তাহলে যা শতকরা চাইবে সেটা উপরে, তাহলে দাম কতটুকু কমানো হয়েছে তার শতকরা চাইছে, তাহলে দাম যতটুকু কমাইছেন সেই কমানোটা উপরে যাবে, তাহলে কমানো হয়েছে 150, তাহলে 150 উপরে, তাই কিনা, বুঝছেন। এটা বের করতে এই দাম কমানো বা বাড়ানো এটা বের করতে সবসময় পূর্বের দামের সাপেক্ষে, এই যে পূর্বের দাম $500 এটার সাপেক্ষে, তাই এটা নিচে শতকরার জন্য 100 দিয়ে গুণ, এই শূন্য দিয়ে শূন্য কাটা, এই শূন্য দিয়ে শূন্য কাটা, এই 5 দিয়ে 15 যাবে 3 বার, এই 3 আর 10 গুণ করলে 30%, তাহলে আমাদের উত্তর হচ্ছে 30%। উত্তর কত 30%, ক্লিয়ার 30%। আচ্ছা, এখন আপনারা যদি এই কোশ্চেনটা এই কোশ্চেনটা যদি এরকম থাকতো, দেখেন এই কোশ্চেনটা এই কথাটুকু যদি বাদ দিয়ে যদি এরকম থাকতো যে রিডিউস টু টাকা $200 by what percent is the price to be reduced, তাহলে এটার প্রশ্নের উত্তর কত হতো বলেন তো দেখি। দেখি কে উত্তর দিতে পারে এটা। মানে এই প্রশ্নটা যদি এরকম হতো, দ্য প্রাইস অফ এ কোট ইন এ সার্টেন স্টোর, আমাদের কিন্তু এই আমাদের বইয়ে যে প্রশ্ন ছিল সেটার উত্তর কিন্তু এটা। কিন্তু আমি যদি প্রশ্নটা এরকম করতাম, দ্য প্রাইস অফ এ কোট ইন এ সার্টেন স্টোর ইজ $500 ইফ দ্য প্রাইস অফ দ্য কোট ইজ টু বি রিডিউসড টু 200, তার মানে কোটের দামটা যদি কমিয়ে $200 করা হয়, বাই হোয়াট পার্সেন্ট ইজ দ্য প্রাইস টু বি রিডিউস, তাহলে দাম কতটুকু শতকরা কমাতে হবে, তাহলে এটার উত্তর কত হতো বলেন তো দেখি। দেখেন এখন বলছে যে দ্য প্রাইস অফ দ্য কোট ইজ টু বি রিডিউসড টু 200, মানে $500 জিনিস ছিল সেই জিনিসের দামটা কমিয়ে $200 করা হলো, তাহলে কয় টাকা কমানো হয়েছে, কমিয়ে $200 কমানো হলো, তাহলে কমানো হয়েছে কয় টাকা, তাহলে ছিল দাম 500 এখন দাম 200, তাহলে কমানো হয়েছে $300, $300 কমানো হয়েছে, তাহলে শতকরা কত কমানো হয়েছে, কিসের শতকরা চাইছে, কতটুকু কমানো হয়েছে তার শতকরা, তাহলে উপরে যাবে কতটুকু কমানো হয়েছে, এই যে $300। এটা বের করতে সবসময় পূর্বের দামের সাপেক্ষে, মানে যে $500 সাপেক্ষে, শতকরার জন্য 100 দিয়ে গুণ, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, এই 5 দিয়ে যাবে হচ্ছে 20 বার, এই 20 আর 3 গুণ করলে 3 20 60%, তাহলে উত্তর হচ্ছে 60%। জি 60%, থ্যাংক ইউ ভেরি মাচ। মানে এখানে বুঝছেন কিন্তু ইংরেজিতে একটা হচ্ছে রিডিউসড বাই আর একটা হচ্ছে রিডিউসড বাই এত টাকা, তার মানে দাম কমানো হলো 150, যদি বলতো রিডিউসড টু 200 তার মানে দাম কমিয়ে $200 করা হলো, ক্লিয়ার, ওকে। তাহলে এই প্রশ্নে এখানে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের উত্তর কিন্তু 30%, ওকে।
আচ্ছা, সবাই উত্তর দিয়েছেন 60%, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমি চলে যাব হচ্ছে 96 নাম্বার কোশ্চেন। দেখেন কি বলছে। 96 কি বলছে, an employee's annually salary was increased by টাকা 15,000 if her new annual salary was now equals to টাকা 90,000, what was the percentage increase? বুঝছেন, একজন এমপ্লয়ি, একজন চাকরিজীবী, হ্যাঁ, একজন কর্মী, তার বেতন বাড়ানো হয়েছে, অ্যানুয়াল স্যালারি ওয়াজ ইনক্রিজড বাই টাকা 15,000। তার মানে তার বেতন বাড়ানো হয়েছে, বাৎসরিক বেতন 15,000 টাকা বাড়ানো হয়েছে। এই 15,000 কি, এটা হচ্ছে 15,000 হচ্ছে বেতন বৃদ্ধি, বেতন বৃদ্ধি, বেতন বৃদ্ধি ইজ ইকুয়াল টু 15,000। বলছে ইফ আর নিউ অ্যানুয়াল স্যালারি, নিউ, এই যে নিউ অ্যানুয়াল স্যালারি, নিউ অ্যানুয়াল স্যালারি তার মানে 90,000 টাকা। এটা হচ্ছে নতুন, নতুন মানে কি, বেতন বৃদ্ধির পরে তার বাৎসরিক বেতন হচ্ছে 90,000। তাহলে আমাকে বলেন, অঙ্কে বলছে তাহলে হোয়াট ওয়াজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ, মানে তাহলে তার বেতন শতকরা কত বৃদ্ধি পেল। আচ্ছা, তার বেতন শতকরা কত বৃদ্ধি পেল। আচ্ছা, তাহলে এই যে বেতন বৃদ্ধি শতকরা কতটুকু পেল, এটা বের করতে কার সাপেক্ষে, পূর্বের বেতনের সাপেক্ষে। তাহলে পূর্বের বেতন না জানলে তো হবে না, তাহলে এখানে আগে পূর্বের বেতনটা বের করতে হবে। তাহলে এই যে 90,000, এটা কি পূর্বের বেতন না, এটা হচ্ছে নিউ বেতন। নিউ বেতন মানে বেতন বৃদ্ধির পরের বেতন। তাহলে পূর্বের বেতন কত ছিল, ওই নতুন বেতন থেকে এই যে বেতন বৃদ্ধি 15,000 বাদ দিলে পূর্বের বেতন পাবেন। ইয়েস, তাহলে পূর্বের বেতন, পূর্বের বেতন কত, এই 90,000 মাইনাস 15,000, তার মানে 75,000। ঠিক আছে, এটা হচ্ছে পূর্বের বেতন, এটা হচ্ছে বেতন বৃদ্ধি। কোশ্চেনে বলছে বেতন শতকরা কত বৃদ্ধি পেল। তাহলে কিসের শতকরা চাইছে, বেতন কতটুকু বৃদ্ধি পাইছে তার শতকরা। যার শতকরা চাই সেটা উপরে, তাহলে বেতন বৃদ্ধির শতকরা চাইছে, তাহলে বেতন বৃদ্ধি মানে 15,000 যাবে উপরে। আর এটা বের করতে সবসময় পূর্বের বেতনের সাপেক্ষে, মানে যে 75,000-এর সাপেক্ষে, তাই এটা নিচে শতকরার জন্য 100 দিয়ে গুণ। এই দুইটা শূন্য দিয়ে এই দুইটা শূন্য ক্যান্সেল, এই শূন্য দিয়ে এটা ক্যান্সেল। দেখেন 15 দিয়ে কাটা যায়, যেহেতু এখানে 15 আছে, 75-কে 15 দিয়ে কাটা যায়, তাহলে 15 দিয়ে এটা যাবে হচ্ছে 5 15 75, 15 অক্ষে 15, তারপর দুইটা শূন্য বসে গেল, এই যে 15 অক্ষে 15 আর এই যে দুইটা শূন্য, এই 5 দিয়ে এটা যাবে 5 20 100, তাহলে উত্তর হচ্ছে 20%। ক্লিয়ার, উত্তর হচ্ছে 20%। এখন এখানে আমরা কেন এই 90,000 থেকে 15,000 বিয়োগ করে এটা কেন বের করলাম, কারণ বেতন বৃদ্ধিও বলুক আর বেতন হ্রাস বলুক, এটা বের করতে হয় সবসময় পূর্বের বেতনের সাপেক্ষে। তাহলে পূর্বের বেতনটা না জানলে তো আমি শতকরা বৃদ্ধি বের করতে পারবো না, তাই পূর্বের বেতনটাও এখানে বের করছি। ক্লিয়ার, ওকে। এবার আমি চলে যাব 96 এর পরে, আমরা চলে যাব হচ্ছে 97। 97 দেখেন, 97-এ কি বলছে, বলছে আউট অফ 7500 অ্যাপ্লিকেশনস ফর এ রিক্রুটমেন্ট টেস্ট, মানে কোন একটা নিয়োগ পরীক্ষা, রিক্রুটমেন্ট টেস্ট মানে হচ্ছে নিয়োগ পরীক্ষা, হ্যাঁ, নিয়োগ পরীক্ষার আউট অফ 7500 মানে 7,500 অ্যাপ্লিকেশনস এর মধ্যে, এই আউট অফ মানে মধ্যে, হ্যাঁ, মানে 7,500 অ্যাপ্লিকেশনস এর মধ্যে একটা চাকরির পরীক্ষার 7,500 অ্যাপ্লিকেশনস এর মধ্যে 1500 ফেইল টু অ্যাপিয়ার ফর দ্য টেস্ট, মানে 1500 জন ফেইল্ড টু অ্যাপিয়ার ফর দ্য টেস্ট, মানে অ্যাপিয়ার ফর মানে হচ্ছে অংশগ্রহণ করা, পরীক্ষা দেওয়া, তার মানে পরীক্ষা দিতে ফেইল্ড করলো, মানে পরীক্ষাতে অংশগ্রহণ করেনি, সোজা কথা। তাহলে 7,500 অ্যাপ্লিকেশনস এর মধ্যে 1500 জন অংশগ্রহণ করেনি। হোয়াট পার্সেন্ট অফ দ্য টোটাল অ্যাপ্লিকেশনস ডিড অ্যাপিয়ার ফর দ্য টেস্ট, বুঝেন, বলছে তাহলে কতজন অ্যাপ্লিকেন্ট, শতকরা কতজন অ্যাপ্লিকেন্ট অংশগ্রহণ করছে। তাহলে আমাকে বলেন টোটাল অ্যাপ্লিকেশন কত, 7500, তাহলে 1500 জন আসে নাই, তাহলে উপস্থিত কত বলেন, মানে উপস্থিত হয়েছে কতজন, তাহলে 7500 থেকে 1500 যারা উপস্থিত হয় না তাদেরকে বাদ দেন, তাহলে 7500 মাইনাস 1500 মানে 6000, এই 6000 অ্যাপ্লিকেশন কি করছে, উপস্থিত হয়েছে। কোশ্চেনে বলছে শতকরা কতজন উপস্থিত হয়েছে, তাহলে কিসের শতকরা চাইছে, কতজন উপস্থিত হয়েছে সেই উপস্থিতির শতকরা, তাহলে যার শতকরা চাইবে সেটা উপরে, তাহলে উপস্থিতির শতকরা চাইছে, তাহলে আমি উপস্থিতি উপরে, উপস্থিতি মানে 6000, এটা বের করতে হবে কার সাপেক্ষে, উপস্থিতি বলুক অনুপস্থিতি বলুক, এটা বের করতে হবে সবসময় মোট অ্যাপ্লিকেশনের সাপেক্ষে, মানে মোট স্টুডেন্টের সাপেক্ষে। তাহলে মোট অ্যাপ্লিকেশন 7,500, তাহলে এটার সাপেক্ষে, অর্থাৎ 7,500 নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। খুবই সিম্পল, এই শূন্য কাটা, হ্যাঁ, এই শূন্য কাটা। দেখেন এটা 25 দিয়ে যায়, এটা 25 দিয়ে যায়, অথবা এটা 15 দিয়ে যায়, এটাও 15 দিয়ে যায়, তাহলে 15 দিয়ে এটা যাবে 5 বার, 15 দিয়ে এটা যাবে 4 বার, 4 15 60, এই 5 দিয়ে এটা যাবে হচ্ছে 20 বার,
4 5 20 100, 20 আর 4 গুণ করলে 4 20 80, তাহলে 80%, উত্তর হচ্ছে 80%। ক্লিয়ার? এখানে যদি বলতো যে কতজন শতকরা কতজন অনুপস্থিত, সেক্ষেত্রে আমরা অনুপস্থিতির শতকরা বের করতাম, মানে 1500 দিতাম উপরে, 7500 নিচে, 100 দিয়ে গুণ। ক্লিয়ার? 97 পরে আমি চলে যাব হচ্ছে 98, 98। 98 দেখেন, এই যে একই টাইপের প্রশ্ন। জি 80%, থ্যাংক ইউ। আশি পার্সেন্টে কি বলছে, সরি 98তে কি বলছে, কোন স্কুলে একদিন 135 জন ছাত্র অনুপস্থিত ছিল। 135 জন ছাত্র অনুপস্থিত ছিল, অনুপস্থিত, ভালো কথা বলছে। অনুপস্থিতির হার 3% হলে ওই স্কুলের ছাত্র সংখ্যা কত? আচ্ছা আপনারা বলেন তো, এই 3% এটা কিসের হার? অনুপস্থিতির হার। আর এই 135 জন কি? অনুপস্থিত ছাত্র সংখ্যা। তার মানে এটা হচ্ছে অনুপস্থিতির ছাত্র সংখ্যার শতকরা, আর এটা হচ্ছে অনুপস্থিত ছাত্র সংখ্যার অ্যাকচুয়াল সংখ্যা। তাহলে এটা অনুপস্থিতি বোঝাচ্ছে, এটা অনুপস্থিতি বোঝাচ্ছে, অর্থাৎ এই 3% আসলে 135 জনকে বোঝাচ্ছে। তাইলে আমরা লিখবো 3% ইজ ইকুয়াল টু 135 জন। তাহলে কোশ্চেনে বলতে 1% কত? 135 ডিভাইডেড বাই 3। অঙ্কে বলছে ওই স্কুলের ছাত্র সংখ্যা, তাহলে মোট ছাত্র সংখ্যা মানে 100%। ইয়েস, তাই 100% কত সেটা বের করবো। তাহলে 100% ইজ ইকুয়াল টু 135 গুণ 100 ডিভাইডেড বাই 3। 3 দিয়ে এটা কাটা যায়, 3 4 12, থাকলো 1, 1 এর পরে 5 15, 3 5 15, 45। এই 45কে 100 দিয়ে গুণ করেন, 45 আর 1 গুণ করলে 45, আর এখানে 2টা শূন্য, 4500। তাহলে 100% এর ভ্যালু হচ্ছে 4500। তার মানে ওখানে শিক্ষার্থীর সংখ্যা ছিল 4500। ক্লিয়ার? ওকে, 98 পরে আমরা চলে যাবো 99। 99 দেখেন, 99তে কি বলছে? 99তে বলছে ইন অ্যান এক্সাম 87% স্টুডেন্টস পাসড এন্ড 2093 ফেইলড। তারা 2093 জন ফেল করছে। 87% স্টুডেন্ট পাস করছে আর 2093 জন ফেল করছে। হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস অ্যাপিয়ারিং ইন দ্য এক্সাম? তার মানে মোট কতজন শিক্ষার্থী মানে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। আচ্ছা, তাহলে আপনারা আমাকে বলেন এই 2093 জন কি? এই 2093 জন হচ্ছে ফেল করা শিক্ষার্থী, আর এই 87% কিন্তু পাশ করা শিক্ষার্থীর শতকরা। তার মানে এই 2093 কিন্তু এই 87% কে বোঝাচ্ছে না, কারণ এটা তো ফেল করা শিক্ষার্থী, আর এটা হচ্ছে পাশ করা শিক্ষার্থীর পার্সেন্টেজ। তাহলে আপনারা আমাকে বলেন, পাশ যদি 87% হয় তাহলে ফেল কয় পার্সেন্ট বলেন? এই 100 থেকে 87 বাদ দেন, 100 মাইনাস 87 ইজ ইকুয়াল টু 13% ফেল। 13% ফেল, তার মানে এই 13% আসলে এই 2093 জনকে বোঝাচ্ছে। ইয়েস, তাই আমরা বলবো 13% ইজ ইকুয়াল টু 2093। 1% ইজ ইকুয়াল টু 2093 ডিভাইডেড বাই 13। কোশ্চেনে বলছে যে মোট কতজন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল, তার মানে 100%। হ্যাঁ, তাহলে 100% ইজ ইকুয়াল টু 2093 গুণ 100 ডিভাইডেড বাই 13। 13 নামটা পড়েন, দেখেন 20-এর মধ্যে 13 যাবে একবার, থাকলো 7, 7-এর পরে 9, 79, 6 13-তে 78, 78 থেকে 79 থেকে 78 গেলে 1 থাকে, 1-এর পরে 3 13, 13-কে 13 দিয়ে গুণ করলে একবার যায়, 161। ঠিক আছে, এখন এই 161-কে 1 দিয়ে গুণ করলে 161 হবে, আর এই দুইটা শূন্য বসে যাবে। তাহলে 100% এর ভ্যালু হচ্ছে 16100 জন, তার মানে 16100 জন। ক্লিয়ার? ওকে, খুবই সিম্পল। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে 99 পরে 100 নম্বর প্রশ্ন। 100 দেখুন, 100 নম্বর প্রশ্নে কি বলছে? শুনেন, আপনাদেরকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি তো আপনাদের সাথে প্রতারণা করতে পারবো না, মানে মিথ্যা কথা বলে আপনাকে তো মিথ্যা আশ্বাস দেখাতে পারবো না। এখন মানুষ এত বেশি পড়ালেখা করতেছে, মানে সরকারি চাকরির প্রতি মানুষের এত বেশি আগ্রহ, এবং সামনে পে স্কেল ডাবল হয়ে যাবে বলা চলে, হয়তো আর 2026 সালেই হয়তো কার্যকর হয়ে যাবে। পে স্কেল যখন ডাবল হবে তখন এটার যে আরো কি পরিমাণ কম্পিটিশন বাড়বে, মানে মানুষ কোনো পড়া বাদ রাখতেছে না। তাহলে আপনি যদি চিন্তা করেন যে আমি শর্টকাটে পড়ে পার পাবো, আপনি জীবনেও পার পাবেন না, আপনার সময় নষ্ট হয়ে যাবে, বয়স চলে যাবে, কিন্তু চাকরিটা হবে না। ঠিক আছে, আপনাকে যে সকল কোচিং, যে সকল প্ল্যাটফর্ম স্বপ্ন দেখায় যে অল্প ক্লাসেই অল্প পড়েই সব সম্ভব, আপনার ক্ষতি করতেছে, আপনি বুঝতেছেন না। আমি তো এই ক্ষতিটা করতে পারবো না, কারণ যে ব্যক্তিটা ভালো করে পড়ার জন্য এখানে আমার কাছে আসছে, আমি তো তার ক্ষতি করতে পারবো না, তাই না? বেশি পড়েন, সময় লাগবে, চাকরি পেতে সময় লাগবে, এই বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে। যার প্রস্তুতি ভালো না, তাকে ভালো প্রস্তুতি নিয়েই তারপর চাকরি পেতে হবে। ওকে, পারিশ্রমিক 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক হয় 50 টাকা। বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল?
কত হবে এটার উত্তর বলেন। দেখেন পারিশ্রমিক 25% বৃদ্ধি পাইছে, তাহলে আমি বলতে পারি, তাহলে অঙ্কে বলছে বৃদ্ধির পূর্বে পারিশ্রমিক কত ছিল, মানে পূর্বে কত টাকা ছিল। আমি ধরে নিচ্ছি বৃদ্ধির পূর্বে পারিশ্রমিক ছিল হচ্ছে 100%। এখন 25% বৃদ্ধি পাইছে, তাহলে আপনি আমাকে বলেন বৃদ্ধি পাওয়ার পরে পারিশ্রমিক কত হবে। এই 100%-এর সাথে 25% যোগ করেন, তাহলে 100% প্লাস 25% মানে 125%। তার মানে পারিশ্রমিক বৃদ্ধি পাওয়ার পরে তারপরে পারিশ্রমিক হয়ে গেছে 125%। আর কোশ্চেনে বলছে পারিশ্রমিক 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 50 টাকা। তাহলে 25% বৃদ্ধি পাওয়ায় বর্তমান পারিশ্রমিক হচ্ছে 125%, আর বর্তমান পারিশ্রমিকের অ্যাকচুয়াল মান হচ্ছে 50। তার মানে এই 125% বর্তমান পারিশ্রমিক, এই 50 বর্তমান পারিশ্রমিক, তাই 125% মানে 50 বোঝাচ্ছে। ইয়েস, তাই আমরা লিখবো 125% ইজ ইকুয়াল টু 50, 1% ইজ ইকুয়াল টু 50 ডিভাইডেড বাই 125। হ্যাঁ, তাহলে পূর্বের পারিশ্রমিক মানে 100%, তাহলে 100% ইজ ইকুয়াল টু 50 ডিভাইডেড বাই 125 ইন্টু হচ্ছে 100। দেখেন 25 দিয়ে কাটেন, 25 দিয়ে এটা যাবে হচ্ছে 5 25 125, হ্যাঁ 4 25 100, এই 5 দিয়ে এটা যাবে 10 বার, 5 10 50, এই 10 আর 4 গুণ করলে উত্তর হচ্ছে 40 টাকা। তাহলে 100% এর ভ্যালু 40, আর 100% মানে হচ্ছে পূর্বের। জি থ্যাংক ইউ ভেরি মাচ। 100 পরে আমরা চলে যাবো 101 নাম্বার প্রশ্ন। 101 দেখেন একটা ট্রিকি কোশ্চেন। টু পাস অ্যান এক্সামিনেশন, কোন একটা পরীক্ষায় পাস করার জন্য এ ক্যান্ডিডেট নিডস 40% মার্কস। তার মানে কোন একজন শিক্ষার্থীকে বা কোন একজন প্রার্থীকে 40% নম্বর পেতে হবে। কোন একটা পরীক্ষায় পাস করার জন্য 40% নম্বর দরকার, মানে পাস মার্কস 40%, ঠিক আছে। অল কোশ্চেন ক্যারি ইকুয়াল মার্কস, মানে প্রত্যেকটা কোশ্চেনের মার্ক সমান। এ ক্যান্ডিডেট জাস্ট পাসড বাই গেটিং, জাস্ট পাসড, এই যে জাস্ট পাসড শব্দের অর্থ হচ্ছে পাস করার জন্য যত নম্বর দরকার সে কেবল তত নম্বরই পাইছে, একদম ঠিক তাই নম্বর পাইছে, এর বেশি পাইনি। বাই গেটিং 10 অ্যান্সার্স কারেক্ট বাই অ্যাটেম্পটিং 15 অফ দ্য টোটাল কোশ্চেন। তার মানে কোনো একজন শিক্ষার্থী, কোনো একজন ক্যান্ডিডেট 15টা কোশ্চেন, যে অ্যাটেম্পটিং 15টা মানে টোটাল যে কোশ্চেন আছে সেই টোটাল কোশ্চেনের মধ্যে 15টা কোশ্চেনের উত্তর দিছে, উত্তর দিয়ে 10টা প্রশ্নের সঠিক উত্তর করছে, এবং এতে সে কেবল পাস করছে, মানে জাস্ট 5 নম্বর পাইছে। 5 নম্বর মানে এই যে 40% নম্বর পাইছে। আমার কথা কি বুঝছেন? তার মানে 15টা প্রশ্নের উত্তর করলেও তার কিন্তু 15টা রাইট হয়নি, তার রাইট হচ্ছে 10টা, আর এই 10টা প্রশ্নেই তার যে 5 নম্বর যা দরকার সেটা সে পেয়ে গেছে, মানে জাস্ট 5 নম্বর পাইছে। বুঝছেন? বলছে হাউ মেনি কোশ্চেন্স আর দেয়ার ইন দ্য এক্সামিনেশন। তাহলে ওই এক্সামিনেশনে মোট কয়টা প্রশ্ন ছিল দেখেন। আপনারা আমাকে বলেন, আমি কি বলতে পারি 5 নম্বর 40%, যে পাস মার্ক ইজ ইকুয়াল টু 40%। আর পাস করার জন্য কারেক্ট অ্যান্সার কয়টা দেওয়া লাগে, এই যে 10টা কারেক্ট অ্যান্সার করলে 5 নম্বরও পাস করে যায়। তার মানে 10টা কারেক্ট অ্যান্সার করলে সে 40% নম্বর পায়, রাইট। তার মানে এই যে 40% নম্বর পাইছে 10টা অ্যান্সার কারেক্ট করে। তার মানে কি আমি বলতে পারি না এই যে 40% নম্বর এটা হলো তার 5 নম্বর, আর এই যে 10টা কোশ্চেন এইটাও কিন্তু তার পাস করার জন্য 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে আমাকে বলেন, এদিকে তাকান, কোন ব্যক্তি যত পার্সেন্ট কোশ্চেনের সঠিক উত্তর দেয় সে তত পার্সেন্ট নম্বর পায়, তাই কি না? কোন ব্যক্তি যত পার্সেন্ট প্রশ্নের সঠিক উত্তর দিবে সে তত পার্সেন্ট নম্বর পাবে। তার মানে এখানে সে 40% নম্বর পাইছে, তার মানে বুঝতে হবে সে 40% প্রশ্নের সঠিক উত্তর দিছে। অ্যান্সার যতটাই করুক কিন্তু সঠিক উত্তর দিছে 40%, কারণ সে 40% নম্বর পাইছে, জাস্ট পাস করছে। তার মানে সে সঠিক উত্তর দিছে 10টা আর নম্বর পাইছে 5 নম্বর 40%। তার মানে এই 40% হচ্ছে 5 নম্বর। তাহলে সে যত পার্সেন্ট নম্বর পাবে ঠিক তত পার্সেন্ট কোশ্চেনের সঠিক উত্তর দিছে। তার মানে সে সঠিক উত্তর দিছে, আসলে 40% নম্বর পাইছে মানে 40% প্রশ্নের সঠিক উত্তর দিছে, আর সঠিক উত্তরের সংখ্যা হচ্ছে 10। ইয়েস, তাহলে এই 40% আসলে এই 10টা প্রশ্নকে বোঝাচ্ছে। তাহলে 40% ইজ ইকুয়াল টু 10টি প্রশ্ন, 1% ইজ ইকুয়াল টু 10/40টি প্রশ্ন, আর মোট প্রশ্নের সংখ্যা চাইছে, তার মানে 100%, মোট প্রশ্নের সংখ্যা মানে 100%। তাহলে 100% ইজ ইকুয়াল টু 10/40 ইন্টু 100। এই শূন্য দিয়ে শূন্য কাটা, আচ্ছা দরকার নেই, এই শূন্য দিয়ে শূন্য কাটা, এই সাইড দিয়ে 100 দেবে 25 বার, তার মানে উত্তর হচ্ছে 25। তাহলে 100% এর ভ্যালু 25, তার মানে কোশ্চেন ছিল 25টা। এখানে যে কাজটা করবে অনেকে মনে করবে এই 40% মানে 15টা, না, ওই 15 এর কোনো ভ্যালুই নাই অঙ্কে।
ওইটা দেশে আপনাকে কনফিউজ করার জন্য বলছে। সে অ্যাটেম্প্ট করছে 15টা, মানে উত্তর করছে 15টা, কিন্তু সঠিক হয়েছে 10টা। নম্বর কি সে উত্তর করার জন্য নম্বর পায়, না সঠিক উত্তর করার জন্য নম্বর পায়? সঠিক উত্তর করার জন্য নম্বর পায়। তার মানে সে সঠিক উত্তর করছে 10টা, আর এই 10টা সঠিক উত্তর দিয়ে সে 5 নম্বর পাইছে। 5 নম্বর মানে 40%। তাহলে আমি কি বললাম, যত পার্সেন্ট কোশ্চেনের সঠিক উত্তর দিবেন তত পার্সেন্ট নম্বর আপনি পাবেন। তাহলে 40% নম্বর পাইছেন, মানে 40% প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। ইয়েস, তার মানে এই যে 10টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, এই 10টা প্রশ্ন মানে আসলে 40% প্রশ্ন বোঝাচ্ছে। বোঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার? ইয়েস। এবার দেখেন, আচ্ছা এবার আমরা 101-এর পরে আমরা যাবো হচ্ছে 103, 102 আমরা কালকে করব। 103 নাম্বার প্রশ্ন দেখেন। আচ্ছা 103 নাম্বার প্রশ্নে কি বলছে? একশো নম্বর প্রশ্ন বলছে, ইফ ইট ইজ 300 কিলোমিটার ফ্রম ঢাকা টু চট্টগ্রাম and 180 kilometers from Dhaka to Kumilla, what percentage of the distance from Dhaka to Chittagong is the distance from Dhaka to Kumilla? এই বাংলা যদি না বোঝে তাহলে অনেকে মানে কি করবে, দেখে কি রে ভাই এটা কি আসছে প্রশ্ন, আগে বোঝেন। ইফ ইট ইজ 300 কিলোমিটার ফ্রম ঢাকা টু চিটাগং, মানে হচ্ছে ঢাকা থেকে চিটাগং এর দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার। যে ঢাকা টু চিটাগং, এই যে সিটিজি, এটা হচ্ছে 300 কিলোমিটার। ব্যাস, আমি এইভাবে লিখলাম। and 180 কিলোমিটার ফ্রম ঢাকা টু কুমিল্লা, যে ঢাকা টু কুমিল্লা, সিওএম কুমিল্লা কত? 180 কিলোমিটার। ব্যাস, অঙ্কে বলছে হোয়াট পার্সেন্টেজ অফ দ্য ডিস্টেন্স ফ্রম ঢাকা টু চিটাগং ইজ দ্য ডিস্টেন্স ফ্রম ঢাকা টু কুমিল্লা। মানে কি জানেন, ঢাকা থেকে কুমিল্লার ডিস্টেন্স, ঢাকা থেকে কুমিল্লার ডিস্টেন্স, ঢাকা থেকে কুমিল্লার ডিস্টেন্স ঢাকা থেকে চট্টগ্রামের ডিস্টেন্সের শতকরা কত পার্সেন্ট, এটা চাইছে। দেখেন, হোয়াট পার্সেন্টেজ অফ দ্য ডিস্টেন্স ফ্রম ঢাকা টু চিটাগং ইজ দ্য ডিস্টেন্স ফ্রম ঢাকা টু কুমিল্লা। তাই বাংলায় তো বুঝবে না অনেকে, বাংলায় বুঝবে না। এটার বাংলা হলো ঢাকা থেকে কুমিল্লার ডিস্টেন্স হয় ঢাকা থেকে চিটাগং এর ডিস্টেন্সের শতকরা কত। তাহলে একটা রাশি আর তার মানে এখানে কি চাইছে, এখানে চাইছে ঢাকা থেকে কুমিল্লার ডিস্টেন্স, মানে এই জিনিসটা বুঝছেন, ঢাকা থেকে চিটাগং এর ডিস্টেন্সের মানে এই জিনিসটার শতকরা কত। তাহলে আপনাকে আমি কি বলছিলাম, যার শতকরা বের করতে বলে সেটা উপরে, যার সাপেক্ষে সেটা নিচে, শতকরা জন্য 100 দিয়ে গুণ। তাহলে এখানে কার শতকরা চাইছে, ঢাকা থেকে কুমিল্লার শতকরা চাইছে, মানে 180 শতকরা চাইছে, তাহলে 180 উপরে। কার সাপেক্ষে, ঢাকা থেকে চিটাগং এর সাপেক্ষে, মানে 300 সাপেক্ষে, তাহলে 300 নিচে, শতকরা জন্য 100 দিয়ে গুণ। এই শূন্য দিয়ে শূন্য কাটা, এই শূন্য দিয়ে শূন্য কাটা, 3 দিয়ে যাবে 6 বার, 6 10 60%, তাহলে উত্তর হচ্ছে 60%। বুঝছেন কিনা বলেন? এখন এই যে আমি আপনাদেরকে কি বুঝাইছিলাম, যে একটা রাশি আর একটা রাশির শতকরা কত এটা বের করতে বললে কি বলছিলাম, ইজ বাই অফ ইন্টু 100%। মনে আছে, মনে আছে কিনা? দেখেন ইজ আছে কার সাথে, এই যে দেখেন হোয়াট, এই যে হোয়াট পার্সেন্টেজ কথাটা উল্লেখ আছে না, বাংলা না বুঝলে এই যে হোয়াট পার্সেন্টেজ কথাটা উল্লেখ আছে। হোয়াট পার্সেন্টেজ অফ দ্য ডিস্টেন্স ফ্রম ঢাকা টু চিটাগং ইজ দ্য ডিস্টেন্স ফ্রম কুমিল্লা, ঢাকা টু কুমিল্লা। দেখেন ইজ আছে কার সাথে, দ্য ডিস্টেন্স ফ্রম ঢাকা টু কুমিল্লা, তার মানে ইজ আছে হচ্ছে ঢাকা টু কুমিল্লার ডিস্টেন্সের সাথে, আর অফ আছে কার সাথে, অফ আছে দ্য ডিস্টেন্স ফ্রম ঢাকা টু চিটাগং, এই যে ঢাকা টু চিটাগং এর ডিস্টেন্সের সাথে অফ আছে। তাহলে ইজ বাই অফ, ইজ কার সাথে আছে, ইজ আছে দ্য ডিস্টেন্স ফ্রম ঢাকা টু কুমিল্লা, তাই ঢাকা টু কুমিল্লার ডিস্টেন্স উপরে যাবে, যে ঢাকা টু কুমিল্লার ডিস্টেন্স উপরে 180। অফ আছে কার সাথে, এই যে অফ আছে ডিস্টেন্স ফ্রম ঢাকা টু চিটাগং, তাহলে ঢাকা টু চিটাগং ডিস্টেন্স, এই যে ঢাকা টু চিটাগং মানে 300, এটা নিচে যাবে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। এগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে, নাহলে হবে না ভাই। হ্যাঁ, অঙ্ক খুব সহজ জিনিস না ভাই। ভালো চাকরি পেতে হলে এই যে দেখেন কোথায় আসছে, বিবিএডি, বাংলাদেশ ব্যাংক এডিতে আসছে। তো বাংলাদেশ ব্যাংক এডিতে মানে একেবারে সাধারণ মানের শিক্ষার্থীকে নিবে কেন বলেন? যারা বেশি পারে, যারা বেশি বোঝে তাদেরকে তো নিবে, তাই না? মেনে বাস্তবতা মেনে নিতে হবে। 103-এর পরে আমরা সলভ করবো হচ্ছে 104। 104 নম্বর প্রশ্ন দেখেন। 104-এ কি বলছে, দেখেন 104-এ বলছে এ ট্যাঙ্ক দ্যাট ওয়াজ 40% ফুল। কোন একটা ট্যাঙ্ক, হ্যাঁ এই ধরেন একটা ট্যাঙ্ক,
এটা একটা ট্যাঙ্ক। এই ট্যাঙ্ক হচ্ছে 40% ফুল অফ অয়েল, মানে তেল দ্বারা পূর্ণ, মানে এর ভিতর তেল আছে, সেই তেল দ্বারা এই ট্যাঙ্কের 40% পূর্ণ, মনে করেন এটুকুর মধ্যে তেল আছে, এটুকু হচ্ছে 40%। হ্যাঁ, ইজ এমপ্টিড ইনটু এ 20 গ্যালন বাকেট, মানে এই জিনিসটা একটা বাকেট, একটা বাকেট মানে হচ্ছে বাকেট মানে বালতি, বুঝছেন, একটা বালতির মধ্যে এই জিনিসটা এমটি করা হলো, মানে খালি করা হলো। এই যে এটা একটা বালতি, হ্যাঁ এটা একটা বালতি, এটা হচ্ছে বালতি। এই যে এর মধ্যে যে 40% অয়েল আছে, এই 40% অয়েলটা এই বালতির মধ্যে ঢালা হলো, খালি করা হলো, মানে এই পুরোটা এর মধ্যে ঢালা হলো এই বালতির মধ্যে। ইফ দ্য অয়েল ফিলস 35% অফ দ্য বাকেটস ভলিউম, মানে এই যে এই ট্যাঙ্কের মধ্যে যে অয়েল ছিল, সেই অয়েলটা এই বাকেটের 35% ফিল করছে, মানে এই জিনিসটা এর মধ্যে, মানে সোজা কথা এই ট্যাঙ্কটা আমরা খালি করছি কিভাবে, এই গ্যালনের মধ্যে, এই গ্যালনের মধ্যে মোট ধরে হচ্ছে 20, এই যে 20 গ্যালন, 20 গ্যালন বাকেট, এই যে 20 গ্যালন বাকেট, মানে এই বাকেটের মধ্যে মোট 20% গ্যালন ধরে, মানে টোটাল 20 গ্যালন ধরে। তাহলে এই ট্যাঙ্কের অয়েলের মধ্যে ঢুকাই দিছি, তাতে এই অয়েল, এই বাকেটটা ফুল হয়নি, এই বাকেটের 35% ফুল হয়েছে মাত্র, বুঝছেন। কিন্তু এই বাকেটের ভলিউম, এই বাকেটের ভলিউম কিন্তু 20 গ্যালন, এই যে 20 গ্যালন, মানে এর মধ্যে মোট 20 গ্যালন ধরে, মানে টোটাল, মানে পুরোটা যদি ফিল হয় তাহলে 20 গ্যালন ধরে, বুঝছেন। আচ্ছা, এখন কি বলছে, দেন হোয়াট ইজ দ্য টোটাল ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক ইন গ্যালনস। তাহলে এই যে ট্যাঙ্ক, এই যে ট্যাঙ্ক যার মধ্যে প্রথমে 40% ফিল আপ ছিল, তাহলে বলছে এইটার ক্যাপাসিটি কত, মানে এর মধ্যে কত কত মোট কত ধরে, বুঝছেন। তাহলে এখন আমাকে বলেন, এর মধ্যে যে অয়েল ছিল 40%, এই 40% অয়েল দ্বারা, মানে এই 40% অয়েল বলতে আসলে এখানে কতটুকু অয়েল ছিল সেটা বের করতে পারবো কিভাবে। দেখেন, এই 40% অয়েল যখন এর মধ্যে ঢুকাই দিচ্ছেন বাকেটের মধ্যে, তখন এই বাকেটের 35% জায়গা কাভার হয়েছে, কিন্তু বাকেটের পুরো বাকেট ভরে গেলে পরে বাকেটের মধ্যে মোট ধরে কত, 20 গ্যালন। তাহলে সম্পূর্ণ বাকেটের আয়তন মানে কি 100% না? তার মানে এই বাকেটের 100% যদি ভরে যেত তাহলে 20 গ্যালনের মধ্যে ধরতো, তাহলে আমি বলতে পারি না যে এই বাকেটের 100% মানে হচ্ছে 20 গ্যালন। তাহলে বাকেটের 100% ইজ ইকুয়াল টু হচ্ছে 20 গ্যালন। তাহলে বাকেটের 1% হচ্ছে 20 ডিভাইডেড বাই 100। কিন্তু এর মধ্যে থেকে তেল যে এর মধ্যে ঢুকাইছি, এতে বাকেটের 35% ফিল আপ হয়েছে, তাহলে বাকেটের 35% বলতে আসলে কতটুকু বোঝায়, তাহলে 35% ইজ ইকুয়াল টু 20/100 ইন্টু 35। দেখেন 20 দিয়ে এটা যাবে 5 বার, 5 দিয়ে যাবে 7 বার, তার মানে 7 গ্যালন। ইয়েস, তার মানে বাকেটের মধ্যে যে 35%, বাকেটের যে 35% জায়গা, এই 35% জায়গা বলতে আসলে 7 গ্যালনকে বোঝায়। তার মধ্যে এই ট্যাঙ্ক থেকে যে তেল এখানে দিছিলাম, সেই তেলের পরিমাণ আসলে 7 গ্যালন। তার মানে এখানে যে তেল ছিল সেটা হচ্ছে 7 গ্যালন, 7 গ্যালন, বুঝছেন। তার মানে এই যে ট্যাঙ্কের যে 40% ফিল আপ ছিল, সেটা আসলে ছিল 7 গ্যালন তেল দিয়ে। তার মানে এইবার আমরা বলবো, অতএব এই ট্যাঙ্কের, এখন ট্যাঙ্কের ক্ষেত্রে এই 40% মানেই আসলে 7 গ্যালন, বুঝছেন। কারণ ট্যাঙ্কের মধ্যে যে 40% ছিল, সেই 40% জিনিসটা আসলে কতটুক, 7 গ্যালন। এই যে এখান থেকে বের করে ফেললাম, কারণ এই জিনিসটাই তো এর মধ্যে ঢুকানো ছিল। তার মানে এই 7 গ্যালন মানে হচ্ছে ট্যাঙ্কের 40%। তাহলে 40% এর ভ্যালু, এবার ট্যাঙ্কের ক্ষেত্রে 40% ইজ ইকুয়াল টু 7 গ্যালন, তাহলে 1% ইজ ইকুয়াল টু 7/40। আর গ্যালনের আয়তন চাইছে, মানে গ্যালনে মোট কত ধরে, তার মানে গ্যালনে 100% যদি আমি গ্যালনকে ফিল আপ করে দিই তাহলে কত হবে, তাই 100% ইজ ইকুয়াল টু 7/40 ইন্টু হচ্ছে 100। এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, দেখেন 2 দিয়ে কাটেন, 2 দিয়ে এটা যাবে 2 বার, 2 দিয়ে এটা যাবে 5 বার, 5 সাথে 35, নিচে হচ্ছে 2, 35 ডিভাইডেড বাই 2, 17 দুগুণে 34, 17 দুগুণে 34, আর 1 থাকে উপরে নিচে 2, হাফ, তাহলে 17.5, ডি নাম্বার অপশন। খুব দারুণ একটা কোশ্চেন, খুব দারুণ একটা প্রশ্ন, বুঝছেন কি, 17.5 মানে এই ট্যাঙ্কের 40% জায়গা দখল করছিল যে জিনিসটা, সেই জিনিসটাই তো বাকেটের মধ্যে এসে 35% জায়গা দখল করছে। তাহলে বাকেট পুরোটা ভরলে হয় 20 গ্যালন, তার মানে বাকেটের 100% ভরে গেলে পরে হবে 20। তাহলে বাকেটে যেহেতু 35% জায়গা দখল করছে, তাহলে 35% মানে কত, 7 গ্যালন। এই 35% মানে 7 গ্যালন, আর এই 7 গ্যালন তো এখানেই ছিল। তার মানে এই ট্যাঙ্কের যে 40%, সেই 40% মানেই আসলে এই 7 গ্যালন।
তাহলে 40% 7 গ্রাউন্ড হলে 100% কত, মানে তার ভলিউম কত, ক্লিয়ার? আচ্ছা 104 এর পরে আমরা সলভ করব হচ্ছে 104 এর পরে 106 আচ্ছা 106 কি বলছে, একজন ব্যাটসম্যান 98 রান করে যার মধ্যে 4টি বাউন্ডারি এবং 6টি ছক্কা আছে। দেখেন একজন ব্যাটসম্যান কত রান করছে, 98 রান করছে, মানে মোট রানের সংখ্যা 98, তার মধ্যে 4টি বাউন্ডারি এবং 6টি ছক্কা আছে। ওই ব্যাটসম্যান উইকেট দুটির মধ্যে দৌড়ে মোট কত শতাংশ রান নিল? উইকেট দুটির মধ্যে, উইকেট মানে হচ্ছে যে স্ট্যাম্পকে বলে উইকেট। তাহলে স্ট্যাম্প কয় পাশে থাকে, এই পাশেও থাকে এই পাশেও থাকে, 3টা স্ট্যাম্পকে মিলে এক উইকেট বলে। হ্যাঁ, তো উইকেট দুটির মধ্যে মানে এই স্ট্যাম্প দুটির মধ্যে মানে এই যে ক্রিজের মধ্যে সে দৌড়ায় কত রান নিতে সেটা চাইছে। তাহলে দেখেন 4 মাসে কয়টা, 4 মাসে বাউন্ডারি মানে 4, তাহলে 4 মাসে হচ্ছে 4টা, তাহলে 4টা রানে রান কত, সরি 4টা 4-এ রান করছে, 4-4-এ 16, 6 মাসে কয়টা 6টা, তাহলে একটা 6 রান, তাহলে 6টা 6 36 রান। তার মানে সে 4 এবং ছক্কা মারে রান করছে এই 16 + 36, 16 + 36 মানে হচ্ছে কত হচ্ছে 52 না, তাহলে 52 রান করছে। দেখেন 52 রান করছে সে কিভাবে, বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি মানে 4 ছক্কা মেরে। তাহলে দৌড়ে রান করছে কত, এই যে টোটাল রান থেকে এই বাউন্ডারি থেকে যে রান আসছে সেটা বাদ দিয়ে দেন, তাহলে দৌড়ে রান করছে 98 - 52, তাহলে দৌড়ে রান করছে কত 6 4, তাহলে দৌড়ে রান করছে 46, দৌড়ে রান করছে কত 46। এখন কোশ্চেনে বলছে এই ব্যাটসম্যান যেটা উইকেটের মধ্যে দৌড়ায় শতকরা কত রান করছে, তাহলে কিসের শতকরা চাইছে, দৌড়ায় কত রান করছে সে তার শতকরা চাইছে। তাহলে উপরে কি যাবে, দৌড়ায় রানের সংখ্যা, তাহলে দৌড়ায় রানের সংখ্যা হচ্ছে 46। তাহলে দৌড়ায় রানের সংখ্যা বলেন বাউন্ডারি রানের সংখ্যা বলেন, এটা শতকরা বের করতে সবসময় মোট রানের সাপেক্ষে, মানে 98 সাপেক্ষে, তাহলে 98 নিচে শতকরার জন্য 100 দিয়ে গুণ, ক্লিয়ার? এবার দেখেন 2 দিয়ে কাটা যায়, 2 দিয়ে কাটা যায়, 2 দিয়ে এটা যাবে কয়বার, 2 দিয়ে এটা যাবে 49 বার, 2 দিয়ে এটা যাবে হচ্ছে 23 বার, সরি এটা 48 হবে, 48 46 তো 46 46 সরি 46, আর এটা 23 2 46। এখন আর কাটাকাটি যায় না, তাহলে এটাকে 23 দিয়ে 100 কে গুণ করেন, 23 দিয়ে 100 কে গুণ করে 2300, নিচে হচ্ছে 49, এত পার্সেন্ট। লিখিত পরীক্ষা আসলে এভাবে রেখে দিবেন। এখন এটা তো ফ্র্যাকশন আসবে, বোঝাই যাচ্ছে, কারণ কাটাকাটি যেহেতু যাচ্ছিল না, তাহলে যেহেতু ফ্র্যাকশন আসবে তাহলে এ নাম্বার অপশন এটা অপশন দুটা বাদ। এখন ভাগ করতে গেলে সময় লাগবে ভাই, এই 49 দিয়ে ভাগ করতে গেলে তো টাইম লাগবে, তাই না? তাহলে হয় উত্তর এটা নাহলে উত্তর এটা। এখন আপনি যদি একটু তো অপশন ভুল করছে মনে হচ্ছে, কত নাম্বার 106। আচ্ছা হ্যাঁ সময় লাগবে, হ্যাঁ এটা সময় লাগবে ভাগ করতে, 49 দিয়ে ভাগ করতে সময় লাগবে, এটা উত্তর হবে, হ্যাঁ। তবে এরকম টাইপের প্রশ্ন প্রিলিতে দিলে পারে একটু ঝামেলাতে পড়বেনি, কারণ 49 দিয়ে 230 ভাগ করতে পারেন, বেশ টাইম কনজিউমিং হবে। হ্যাঁ 49 না ধরে 50 ধরে করতে পারেন, তো 50 ধরে করেন তো, 50, এটা যদি 50 ধরে করি তাহলে কি আসে দেখি। দেখেন যদি আমরা এখানে দেখেন, এটা আমি কাটাকাটি যাচ্ছে না, এখানে আমি 49-এর পরিবর্তে এটাকে মনে মনে 50 কল্পনা করেন, 50, তাহলে 50 কল্পনা করলে 50 দিয়ে এটা যাবে 2 বার, তাহলে 43 দিন 46, তাহলে 50 কল্পনা করে 49 থেকে জাস্ট একবার আইছে, এতে আমার 46 আসছে, তার মানে আমার উত্তরটা 46-এর কাছাকাছি হবে। হ্যাঁ 46-এর কাছাকাছি হয়েছে 46%, কিন্তু মানে ভাগ করতে গেলে রিয়েলি একটু বেগ পেতে হবে। হ্যাঁ এমসিকিউ তো এরকম আসা উচিত না আর কি। নেক্সট আমরা যাব হচ্ছে 106 ছিল, এটা 106 এর পর 107। 107-এ বলছে কোন একটি স্থানে যেতে বাস ও ট্রেনের ভাড়ার অনুপাত হচ্ছে 2:1, বলছে ট্রেন ভাড়া 20% এবং বাস ভাড়া 10% বৃদ্ধি পেলে ভাড়ার অনুপাত কত হবে, মানে ভাড়া বৃদ্ধির পরে অনুপাত কত হবে সেটা চাইছে। কোন একটি স্থানে যেতে বাস ও ট্রেনের ভাড়ার অনুপাত 2:1, তাহলে বাস ভাড়াকে আমি বি দ্বারা প্রকাশ করতেছি, এটা হচ্ছে পূর্বে, এই যে বাস ইস টু ট্রেন কত 2:1, ঠিক আছে। দেখেন অনুপাতের চিহ্ন কিন্তু এই যে এরকম হবে, হ্যাঁ এরকম, এর ভিতরে কিন্তু মানে গ্যাপ থাকবে না,
অনেক সময় আমি যে করার সময় গ্যাপ থাকে না, ওটা মানে লিখতে গেলে এরকম হয় না, হ্যাঁ কিছু মনে করেন না। আচ্ছা, এখন বলছে যে ট্রেন ভাড়া 20% এবং বাস ভাড়া 10% বৃদ্ধি পেলে ভাড়ার অনুপাত কত। এখন ট্রেন ভাড়া 20% বৃদ্ধি পাইছে, কার 20%? এই যে আগে যে ট্রেন ভাড়া ছিল, আগে ট্রেন ভাড়া ছিল 1 টাকা, এই 1 টাকার 20% বৃদ্ধি পাইছে। বাস ভাড়া 10% বৃদ্ধি পাইছে, কার 10%? এই যে পূর্বে যে বাস ভাড়া ছিল এই 2 এর 10% বৃদ্ধি পাইছে। কিন্তু এই 1 এর 10%, 2 এর 20%, 2 এর 10% এগুলো বের করা কঠিন না? ইয়েস, তাহলে আমরা একটা কাজ করব, এই ভাড়াগুলোকে 100 দিয়ে গুণ করব। 100 দিয়ে গুণ করে একটু বড় সংখ্যা আনবো যাতে আমার পার্সেন্টেজগুলো বের করা সহজ হয়। তাহলে এক্ষেত্রে কি হবে, বাস ইস টু ট্রেন কত হবে? 2 কে 100 দিয়ে গুণ করলে 200 টাকা, 1 কে 100 দিয়ে গুণ করলে 100 টাকা। 100 দিয়ে দুজনকে গুণ করে সংখ্যাগুলো বড় বানালাম, এতে আমার সুবিধা হবে পার্সেন্টেজ বের করা। এইবার বলছে ট্রেন ভাড়া 20% বৃদ্ধি পাইছে, তাহলে ট্রেন ভাড়া আগে ছিল কত? এই যে ট্রেন মানে পরেরটা, আগে ছিল 100, তাহলে বর্তমান ট্রেন ভাড়া কত? এই যে 20% বৃদ্ধি পাইছে, তাহলে 100 এর 20% কত? 100 এর 20% মানে 20, তাহলে আগে ছিল 100 টাকা আর 20% বাড়ছে, তাহলে 100 সাথে ওই 20% মানে 20 টাকা যোগ করলে বর্তমান ট্রেন ভাড়া হচ্ছে 120 টাকা, রাইট? এখন বর্তমান বাস ভাড়া কত? বাস ভাড়া আগে ছিল 200, এখন 10% বৃদ্ধি পাইছে। এখন এই 200 10% কত? ভাইয়া 200 10% কিন্তু 10 না, 200 10% কিন্তু 20। কোনো কিছু 10% বের করা মানে কি? কোনো কিছু 10% বের করা মানে দশমিক বাম দিকে এক ঘর শিফট করে দেওয়া। তাই 200 তো পূর্ণ সংখ্যা, এখানে দশমিক নেই মানে লাস্টে দশমিক আছে, তাহলে এখান থেকে বাম দিকে একবার শিফট করে দেওয়া মানে এই যে এখানে চলে আসা, তার মানে এই 200 10% মানে 20। তাহলে বাস ভাড়া 10% বাড়াইছে মানে 200 10% মানে 20 টাকা বাড়ছে, বুঝছেন? আর 200 10%, 100 তে 10 টাকা হলে 200 তে 20 টাকা। তাহলে বর্তমান বাস ভাড়া কত হবে? আগের 200 আর বাড়ছে 20 টাকা, তাহলে 200 প্লাস 20 মানে 220 টাকা। এই হলো বর্তমান ট্রেন ভাড়া, বর্তমান বাস ভাড়া। অঙ্কে বলছে যে এই অনুপাতটা কত, এই যে ভাড়া বৃদ্ধি পেলে সেই ভাড়ার অনুপাত। তাহলে এই অনুপাতটা কার সাথে কার? বাসের সাথে ট্রেন না ট্রেনের সাথে বাস? এখানে কিন্তু বলা নাই যে ভাড়া বৃদ্ধি পেলে ভাড়ার অনুপাত, বলা নাই মানে বুঝতে হবে এই প্রথমে যেভাবে অনুপাতটা দেওয়া ছিল সেভাবে বের করতে বলছে, মানে বাস ইস টু ট্রেন। তাহলে আপনি বাস ইস টু ট্রেন, তাহলে বাস যাবে উপরে মানে 220 আর ট্রেন যাবে নিচে, এই 0 কাটা 2 দিয়ে কাটলে এটা যাবে 6 বার, এটা যাবে 11 বার, তাহলে 11:6, তাহলে উত্তর হচ্ছে 11:6। ক্লিয়ার? 11:6, এই যে বি নাম্বার অপশন ইজ রাইট। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ব্যাপারটা বুঝছেন কি? ইন্দ্রদেব, ওটা আসলেও সমস্যা নাই, আপনি যে অ্যাপ্রক্সিমেশনের সাহায্যে করে দিবেন। এখানে 49 দিয়ে ভাগ করতে হলে কঠিন লাগতেছিল, 50 ধরে নিছি যাতে কাটাকাটি হয়, তারপরে দেখলেন 50 ধরে অ্যাপ্রক্সিমেশন করতে হবে। আমি দেখাবো, এরকম আরো কিছু দেখাবো, আপনার এটা নিয়ে কনফিউশন থাকবে না। এটা কি বোঝা গেছে? এই ব্যাপারটা কি বুঝছেন? এখানে এই যে এটাকে 100 দিয়ে কেন গুণ করছি, কারণ এই 2 টাকা 1 টাকা এগুলো অনেক ছোট টাকা, এগুলোর এই যে পার্সেন্টেজ বের করতে গেলে আপনার খুব ঝামেলা লাগবে। এই জন্য আমি কি করলাম, পার্সেন্টেজ না বের করে এগুলোকে 100 দিয়ে গুণ করে সংখ্যাগুলোকে বড় বানাই নিলাম। আর যদি মনে করেন যে না ভাই আমি এই বড় বানাবো না, তাহলে হবে না। হবে না কে বলছে? হবে না কে বলছে? দেখেন 100 দিয়ে গুণ করছিলাম, পার্সেন্টেজটা সহজ হয়েছিল, দেখেন। তাহলে বাস ইস টু ট্রেন, বাস ইস টু ট্রেন কত ছিল? 2:1 টাকা। তার মানে ট্রেনের ভাড়া ছিল 1 টাকা, বাসের ভাড়া ছিল 2 টাকা। ওকে ফাইন। এখন বলছে ট্রেন ভাড়া 20% বাড়ছে, ট্রেন ভাড়া 20% বাড়ছে। আপনারা আমাকে বলেন, খেয়াল করেন, তাহলে ট্রেন ভাড়া আগে ছিল কয় টাকা? 1 টাকা, এখন 20% বাড়ছে। কার 20%? এই 1 টাকার 20%। এখন 20% কেমনে বের করবেন? আরে ভাই 10% বের করবেন, তাকে 2 দিয়ে গুণ করবেন, তাহলে তো 20% হয়ে গেল, তাই না? 10% যা হবে তার ডাবলই তো 20%। তো 10% বের করা সহজ। 10% বের করার সময় কি করি? দশমিক বাম দিকে এক ঘর শিফট করে দিই। তাই 10% কেমনে পাবেন? এখানে দশমিক নামে লাস্টে আছে, তাহলে এখান থেকে এক ঘর শিফট করে দিয়ে মানে এখানে আসা, তার মানে 10%, 1 এর 10% মানে 0.1, তাহলে 20% হবে 0.2। ইয়েস, তার মানে ট্রেন ভাড়া 20% বাড়ছে, মানে 1 এর 20% মানে 0.2। তাহলে বর্তমান ভাড়া কত হবে? ট্রেন ভাড়া আগের 1 টাকার এই 0.2 যুক্ত হয়ে বর্তমান ট্রেন ভাড়া 1.2 টাকা, বুঝছেন? এখন বাস ভাড়া 10% বাড়ছে। কার 10%? এই যে বাস ভাড়া 2 টাকা ছিল, এই 2 টাকার 10%। আর 2 টাকার 10% কেমন হবে? এই লাস্টে দশমিক আছে, এখান থেকে দশমিক শিফট হয়ে সামনে চলে আসবে, তার মানে 2 টাকার 10% মানে 0.2। তাহলে আগে ছিল হচ্ছে 2 টাকা, এখন বাড়ছে 0.2, তাহলে মোট বাস ভাড়া হবে এই 2 টাকার সাথে 0.2 যুক্ত হয়ে বর্তমান বাস ভাড়া হচ্ছে 2.2 টাকা। ব্যাস, এবার আপনি বাস ট্রেনের অনুপাত তৈরি করে ফেলেন। তাহলে বাস ইস টু ট্রেন ইকুয়াল টু, বাসের ভাড়া হচ্ছে 2.2, ট্রেনের ভাড়া 1.2। এখানে দশমিকের পরে এক ঘর, এখানেও দশমিকের পরে এক ঘর, তাহলে দশমিক তুলে দেওয়া যায়। তাহলে উপর নিচে দশমিক তুলে দিলে
22/11, সরি 22/12, 2 দিয়ে কাটলে 6 বার, 2 দিয়ে কাটলে 11 বার, তাহলে 11:6। ক্লিয়ার ব্যাপারটা? 11:6, বুঝছেন ব্যাপারটা? কোনো সমস্যা নেই। আচ্ছা 107-এর পরে আমরা চলে যাব, 107-এর পরে আমরা সলভ করব হচ্ছে 109। 108 আমরা সামনে করব, সমস্যা নেই। 109 দেখেন, কি বলছে? রহিম তার বেতনের টাকার 1/5 অংশ খরচ করে একটি টি শার্ট এবং 500 টাকা খরচ করে একটি প্যান্ট কিনলো। তা রহিম একজন লোক, সে কি করছে? সে যে টাকা বেতন পায় সেই বেতনের 1/5 অংশ খরচ করছে, সেই টাকা খরচ করে একটা শার্ট কিনছে, মানে বেতনের 1/5 অংশ খরচ করে একটা শার্ট কিনছে এবং 500 টাকা খরচ করে একটা প্যান্ট কিনছে। বলছে এই টাকা খরচ করার পর তার কাছে বেতনের 60%, মানে 60%, মানে 60% টাকা রয়ে গেল। মানে এই শার্ট প্যান্ট কেনার পরে তার কাছে যা বেতন পায় তার 60% টাকা অবশিষ্ট আছে। রহিম কত টাকা বেতন পেয়েছিল, মানে রহিমের মোট বেতন চাইছে। আচ্ছা আমাকে বলেন, যেহেতু এই লাস্টে যায় বেতনের কতটুকু থেকে গেছে, 60%, মানে এটা যেহেতু পার্সেন্টেজে দেওয়া আছে, তাহলে এই যে বেতনের 1/5 অংশ যে শার্ট কিনতে ব্যয় করছে, এই 1/5 অংশ মানে কত পার্সেন্ট বলেন তো? 1/5 পার্সেন্ট করার জন্য 100 দ্বিগুণ করতে হবে, 5-20 100, তার মানে 20%। তার মানে এরকম 1/5 অংশ খরচ করে শার্ট কিনছে, এটা না বলে যদি বলতো যে তার বেতনের 20% খরচ করে শার্ট কিনছে, একই কথা, কারণ 1/5 অংশ মানে 20%। তার মানে তার শার্টে খরচ হয়েছে বেতনের 20% টাকা, আর প্যান্টে খরচ হয়েছে 500 টাকা। এরপরে তার কাছে 60% মানে 60% টাকা থেকে গেছে। আপনারা আমাকে বলেন, 60% বেতন যদি থেকে যায় তাহলে খরচ হয়েছে কয় পার্সেন্ট? ধরে নেন তার টোটাল বেতন হচ্ছে 100%, তাহলে শার্ট প্যান্ট কেনার পরে তার 60% খরচ হয়ে গেছে, সরি 60% বেতন তার কাছে থেকে গেছে, তাহলে খরচ হয়েছে কত? 100 থেকে 60 বাদ দিলে 40% টাকা তার খরচ হয়েছে। এই 40% খরচ হচ্ছে প্যান্ট আর শার্ট কিনতে। আমার কথা কি বুঝছেন? তাহলে আমাকে বলেন, শার্ট কিনতে তার খরচ হয়েছে কয় পার্সেন্ট? এই যে 1/5 অংশ মানে 20%, ইয়েস। তাহলে এই যে 20%, এটা হচ্ছে শার্ট কিনতে খরচ, আর প্যান্ট কিনতে খরচ কত? 500 টাকা। তাহলে এটা হচ্ছে শার্ট কিনতে খরচ, এটা হচ্ছে প্যান্ট কিনতে খরচ। তাহলে শার্ট প্লাস প্যান্টের খরচ, এটা মানে কি শার্ট প্লাস প্যান্টের খরচ না, মোট খরচ না? আর এই শার্ট প্যান্টে মোট খরচ হচ্ছে 40%, তাই ইকুয়াল টু 40%। তাহলে এবার পার্সেন্টগুলো এক পাশে নিয়ে যাবো, সংখ্যাগুলো এক পাশে রাখবো। তাহলে এই আচ্ছা এই 20% পাশে নেন, তাহলে এই পাশে 500 থাকলো, এই 40% থেকে এই 20% পাশে বিয়োগ হবে, তাহলে 40% থেকে 20% বিয়োগ হলে 20%, তার মানে 20%-এর ভ্যালু হলো 500। তাহলে 20% ইজ ইকুয়াল টু 500, তাহলে 1% ইজ ইকুয়াল টু 500 ডিভাইডেড বাই 20। কোশ্চেনে যেহেতু বলছে তার বেতন কত, তার মানে বেতন মানে 100%, হ্যাঁ তার বেতন মানে কত? 100%। তাহলে 100%-এর ভ্যালু বের করতে হবে। তাহলে অতএব 100% ইজ ইকুয়াল টু 500 ইন্টু 100 ডিভাইডেড বাই 20। দেখেন এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল। আচ্ছা এইটা দিয়ে এটা হচ্ছে 5 বার, এই 5 আর 5 গুণ করলে হচ্ছে 25, এই 5 আর 5 গুণ করলে 25, আর এখানে দুইটা শূন্য আছে, এই যে দুইটা শূন্য বসাই দিলাম, তাহলে 2500, অর্থাৎ 100%-এর ভ্যালু 2500, তার মানে তার বেতন হচ্ছে 2500 টাকা ছিল। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে বি নাম্বার অপশন ইজ রাইট। খুবই সিম্পল কিন্তু ইম্পর্টেন্ট, বোঝা গেছে? ওকে, আচ্ছা এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন 109। 109 এর পরে আমরা সলভ করব হচ্ছে 110। কি বলছে দেখেন, 110-এ বলছে কেউ যদি ইলেকট্রিক বিল নির্ধারিত সময়ের আগেই মিটিয়ে দেন তাহলে তিনি মোট বিলের 4% ছাড় পান। মানে নির্ধারিত যে সময় দেওয়া আছে বিল দেওয়ার জন্য, সেই সময়ের আগেই যদি কেউ বিল দিয়ে দেয় তাহলে সে মোট বিলের উপর 4% ছাড় পায়, ডিসকাউন্ট পায়। ভালো কথা। এক ব্যক্তি নির্ধারিত সময়ের আগেই বিল মেটানোর জন্য 13 টাকা ছাড় পেলেন। এক ব্যক্তি নির্ধারিত সময়ের আগেই, মানে যে সময়ের মধ্যে বিল দেওয়ার কথা তার আগেই সে বিল পরিশোধ করছে, এতে সে 13 টাকা ছাড় পাইছে। ভালো কথা, 13 টাকা ছাড় পাইছে। বলছে তাহলে ইলেকট্রিক বিলের পরিমাণ কত টাকা? দেখেন নির্দিষ্ট তারিখের আগে যদি বিল দেয় তাহলে সে 4% ছাড় পায় মানুষ, তাই না? আর এক ব্যক্তি নির্দিষ্ট তারিখের আগেই বিল দিয়ে সে 13 টাকা ছাড় পাইছে। তাইলে অ্যাকচুয়ালি মানে শতকরায় ছাড় পায় হচ্ছে 4%, আর সে ছাড়ের অ্যাকচুয়াল অ্যামাউন্ট হচ্ছে 13 টাকা। তাহলে এটাও ছাড়ের টাকা, এটাও ছাড়ের টাকা, তার মানে এটাও ছাড় বোঝাচ্ছে, এটাও ছাড় বোঝাচ্ছে। তার মানে এই 4% এই 13 টাকা একই জিনিস। এই 4% ছাড় বোঝাচ্ছে না? নির্ধারিত তারিখের আগে বিল দিলে 4% ডিসকাউন্ট পায়।
আর সে নির্ধারিত তারিখের আগে ডিসকাউন্ট বিল দিয়ে ডিসকাউন্ট পেয়েছে 13 টাকা। তো এটা হচ্ছে স্যারের শতকরা, এটা হচ্ছে স্যারের অ্যাকচুয়াল অ্যামাউন্ট। তখন এটাও যা এটাও তাই, তাহলে 4% ইকুয়াল টু 13 টাকা। তাহলে 4% ইজ ইকুয়াল টু 13 টাকা, 1% ইজ ইকুয়াল টু 13 ডিভাইড বাই 4, আর মোট বিল মানে 100%, তাহলে 100% ইকুয়াল টু 13 ইন্টু 100 ডিভাইড বাই 4। এই 4 দিয়ে এটা যাবে 25 বার, এই 25 আর 13 গুণ করতে হবে, 13 নামতা পড়েন, 25-এর নামতা পড়েন, এই যে 25। তাহলে 25 দিয়ে 3 কে গুণ করে 3 25 75 এর 5 হাতে 7, 25 কে 25 এর 7 32, তাহলে 325 টাকা। তার মানে 100% এর ভ্যালু 325, তার মানে মোট বিলের পরিমাণ 325 টাকা। ক্লিয়ার ব্যাপারটা? খুবই সিম্পল। আচ্ছা, এটা 110 নাম্বার গেল। 110 এর পর থেকে আমরা আগামীকাল 111 থেকে সলভ করবো। আপনাদের একটা হোমওয়ার্ক আছে, আপনারা এটা একটু করবেন। হোমওয়ার্কটা লিখে নেন। হোমওয়ার্কটা হচ্ছে 118 থেকে 121, 118 থেকে 121 আমি দেখাই দিচ্ছি। এই কটা হোমওয়ার্ক। কেন হোমওয়ার্ক? কারণ এই নিয়মটা আমি এর আগে করাইছি, সলভ করাইছি। আমি বলে দিচ্ছি আমাদের ক্লাসে কত কত নাম্বার অঙ্কে আমি এগুলো করাই দিয়েছিলাম আমাদের লেকচার বুকের। হোমওয়ার্কটা আমাদের এক্সট্রা প্রবলেমসের, কিন্তু এগুলো আমি আগে করাইছি। লেকচার বুকের কত কত নাম্বার আমি বলে দিচ্ছি। দেখেন, আপনাদেরকে আমি লেকচার বুকে লেকচার বুকে 71 নাম্বার পেজে আমি আপনাদেরকে অঙ্ক করাইছিলাম। মনে করে দেখেন, 83 নাম্বার থেকে শুরু করে 83 থেকে শুরু করে আমাদের 183 থেকে শুরু করে আমাদের যে লেকচার বুক, সেখানে 71 পেজে 183 থেকে শুরু করে 202 পর্যন্ত, 183 থেকে 202 পর্যন্ত যে অঙ্কগুলো করাইছিলাম, ওই নিয়মে আপনি 118 থেকে 121 এই কটা করবেন। এটা আপনার হোমওয়ার্ক, আমি করে দিব কালকে, সমস্যা নেই। এই যে এটা 118, জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন 10% বাড়ানো হলে শতকরা কতটুকু ক্ষতি হলো? 45 BCS আসছে। 119 দেখেন, স্ক্রিনশট নিয়ে নেন, স্ক্রিনশট নিয়ে নেন। এই যে 118 স্ক্রিনশট নিয়ে নেন, নিছেন? 119, এই যে একটি সংখ্যাকে প্রথমে 10% বাড়িয়ে তারপর আবার 10% বাড়ানো হলো, সংখ্যাটি মোটের উপর কত শতাংশ বাড়লো, এগুলো করাইছি কিন্তু। স্ক্রিনশট নিয়ে নেন। If the price of an item is increased by 10% and then decreased by 10%, the net effect, এগুলো করাইছি। আছে, একজন ব্যক্তির বেতন 5% কমেছে, কিন্তু 1 বছর পর তা আবার 5% বেড়েছে, মোটের উপর শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে? স্ক্রিনশট নিয়ে নেন। এই কটা নিজেরা করবেন, ঠিক আছে? হ্যাঁ, তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।